বৃন্দ, আজকে আমরা আপনাদের সাথে একটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। করা হয়েছিল তার মধ্যে একটা অন্যতম ক্লাস জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। খুব বেশি যে বিশদ আপনাদের জানতে হবে বিষয়টা তা না, একটা সিনারিও যদি যেন থাকে, সেই সিনারিওর দেখে আপনারা যেন ডিজিজটা ডায়াগনোসিস করতে পারেন এবং তার যে কি কি কার্ডিনাল ফিচার থাকে বা কি দেখলে আপনি একবারে বুঝতে পারবেন, এই জিনিসগুলো আইডেন্টিফাই করাই বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা সেই ট্রিকি যে জায়গাগুলো, সেই জায়গাগুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার এস এম মুনিরা, বর্তমানে ফেজ বি রেসিডেন্ট হিসেবে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট বিএসএমএতে। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের যে ক্লাস, সেই ক্লাসে। তো শুরুতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের নাম ক্লিনিক্যাল ফিজিওলজি অ্যান্ড প্যাথোলজি 1। প্রথমে আমরা যে ডিজিজটা নিয়ে আলোচনা করব সেই ডিজিজটার নাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, দ্যাট মিন্স পিসিওএস। খুবই সুপরিচিত একটা জিনিস। আপনারা জানেন যে ইয়ং এজে এটা ভ্যারিয়াস প্রেজেন্টেশন থাকে এবং ইয়ং এজে মেইনলি এই ডিজিজটা প্রকাশ পায় এবং ফিমেলরা যখন রিপ্রোডাক্টিভ এজে থাকে তখন একদল পেশেন্ট আসে আপনার কাছে ইনফার্টিলিটির প্রবলেম নিয়ে, কেউ কেউ আসে মিনিস্ট্রাল ইররেগুলারিটির প্রবলেম নিয়ে। এই পেশেন্টগুলো ডায়াগনোসিস করা মোটামুটি খুবই সহজ। তার সবচাইতে বড় কারণ এটাই, পেশেন্ট যখন আপনি চেম্বারে থাকবেন বা হাসপাতালে থাকবেন, যখন আপনার কাছে আসবে দরজা দিয়ে ঢোকার সময় আপনি কিন্তু এক নজরে দেখেই বলতে পারবেন এটা পিসিওএস এর পেশেন্ট। কিভাবে বলতে পারবেন সেটা যদি একটু আলোচনা করি, প্রথমেই দেখবেন একজন ওবেস ফিমেল আপনার রুমে ঢুকলো, তার দিকে আপনি যখন একটু ভালো করে তাকালেন তখন আপনি দেখবেন তার একনি আছে, তার হার্টসুটের প্রবলেম আছে। দ্বিতীয়ত যে বিষয়, পেশেন্ট বসলো, বসার পরে আপনি জিজ্ঞেস করলেন মা আপনার কি সমস্যা, সে আপনাকে যে কথাটা প্রথম বলবে, যদি একেবারে ইয়ং অ্যাডোলেসেন্ট ফিমেল হয় তাহলে সে বলবে যে আমার মিনিস্ট্রুয়াল ইররেগুলারিটি হয়। যদি সে একটু রিপ্রোডাক্টিভ এজের ওমেন বা বাচ্চা নেওয়ার একটা বিষয় থাকে তাহলে সে বলবে যে আমি ইনফার্টিলিটি সমস্যায় ভুগছি। তাহলে আপনি কিন্তু যখন একজন ওবেস ওমেন আসলো, আপনি দেখে নিলেন তার একনি হার্টসুট আছে, মিনিস্ট্রাল ইররেগুলারিটি অথবা ইনফার্টিলিটির প্রবলেম নিয়ে বলল, সেই সাথে আপনি তখন তাকে কি কাজ করবেন, আমরা ইনভেস্টিগেশন করতে দেই, তাই না? তখন ইনভেস্টিগেশন যখন করতে দিবেন তখন দেখা যাবে যে সেই বিষয়টা হচ্ছে ইনভেস্টিগেশনে তার টিভিএস করতে দিলেন, টিভিএস এ দেখা যাবে পলিসিস্টিক ওভারি আছে। তাহলে পলিসিস্টিক ওভারি যদি থাকে তখনই আপনার ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল এটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। সেই সাথে আমরা কিছু হরমোনাল ইভালুয়েশনও করে ফেলি। তাহলে ইউজুয়ালি আমাদের ওভারিতে থাকার কথা ফলিকল, সেই ফলিকলগুলো না থেকে যদি সিস্টিক অ্যাপিয়ারেন্স হয়ে যায়, এবং সেই সিস্টগুলা মেইনলি কোথায় থাকে, সেই সিস্টগুলা মেইনলি থাকে কর্টেক্স অফ দ্য ওভারি। আমরা ওভারির ক্ষেত্রে যখন পড়েছি তখন দেখেছি ওভারির দুইটা পোর্শন, কর্টেক্স এবং মেডুলা। তাহলে কর্টিক্যাল পোর্শনে যদি মাল্টিপল সিস্ট পেরিফেরিতে অ্যারেঞ্জ থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি পলিসিস্টিক ওভারি। যদি পুরা ওভারি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন কিন্তু বেশি সিস্টিক হয়ে যাবে এবং ডায়াগনোসিস অন্যান্য কিছু হতে পারে। তাহলে আমরা যদি এই পিকচারটা দিকে একটু খেয়াল করি তাহলে দেখেন পুরা পিকচারের ভেতরে সিস্টগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে, মাল্টিপল সিস্ট আছে। এই যে একটা ওভারি দেখা যাচ্ছে, ওভারিতে অনেকগুলো সিস্ট, সো দিস ইজ কল্ড পলিসিস্টিক ওভারি। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আরো একটা পিকচার আমি দেখাচ্ছি, এখানেও পলিসিস্টিক ওভারির পিকচারটা এরকম আসে। তাহলে মূল যে বিষয়, নরমালি কি হওয়ার কথা, এখানে ফলিকল থাকার কথা, প্রিমোর্ডিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, ম্যাচিউর ফলিকল। তার পরবর্তীতে আমরা জানি গ্রাফিয়ান ফলিকলটা রিলিজ হয়ে যায়। তারপরে কি হয়, যখন গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি ওসাইটটা চলে আসে, রিমেইনিং বা রেসিডুয়াল যে পোর্শন থাকে তার নাম কর্পাস লুটিয়াম অথবা কর্পাস অ্যালবিকান্স। তাহলে এই জিনিসগুলো যদি মাল্টিপল ফলিকল যারা থাকে তারা ম্যাচিউর না হয় ইম্যাচিউর ফলিকল হয়, পরবর্তী তারা সিস্টিক অ্যাপিয়ারেন্স হয়ে যায়। এবং এই যে ফলিকুলার প্রলিফারেশন এটা কোথায় হয়, কর্টিক্যাল রিজিয়নে হয়। সুতরাং কর্টিক্যাল রিজিয়ন মানে কি, পেরিফেরালি, মেডুলা থেকে দূরে। তাহলে এই রিজিয়নে যদি দেখেন যে এই রকম মাল্টিপল ইম্যাচিউর ফলিকল আছে যারা সিস্টিক ইন অ্যাপিয়ারেন্স, দিস ইজ কল্ড পলিসিস্টিক ওভারি। তাহলে আমরা এখানে একটা পলিসিস্টিক ওভারির চেহারা দেখতে পাচ্ছি, অপরদিকে একটা নরমাল ওভারি আমরা দেখে ফেললাম। পেশেন্টের ক্ষেত্রে ডায়াগনোসিস কিভাবে করবেন, পেশেন্ট এসে বলবে যে আমার অ্যামেনোরিয়া অথবা
অলিগোমেনোরিয়া, আমার মিনস্ট্রুয়াল ইররেগুলারিটি। কি কি নিয়ে ভ্যারাইটি অফ প্রেজেন্টেশন হতে পারে? অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া দ্যাট ইন্ডিকেট অ্যান ওভুলেশন। এছাড়া আমরা বলেছি যে তার কি থাকবে? হার্সুটিজম থাকবে, অ্যাকনি থাকবে, দ্যাট মিনস হাইপার অ্যান্ড্রোজিনিজম। সেই সাথে আপনি কি করতে দিবেন? তাকে টিভিএস করতে দিবেন, পলিসিস্টিক ওভারি থাকবে। তাহলে আমরা ডায়াগনোসিস যখন করি তাহলে আমাদের এই আউট অফ 3 যদি 2টা ফিচার পাই তাহলে আমি তাকে পলিসিস্টিক ওভারি বলবো। কি কি বলেছি আবারও রিপিট করছি? অলিগর অ্যান্ড ওভুলেশন, হাইপার অ্যান্ড্রোজেনিজম, মেবি দিস ইজ ক্লিনিক্যাল অর বায়োক্লিনিক্যাল, এছাড়া পলিসিস্টিক ওভারি। আউট অফ 3 যদি 2টা পাই তাহলে তাকে আমরা বলে ফেলবো পলিসিস্টিক ওভারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই অ্যাকনির কথা দেখানো হচ্ছে, সেই সাথে দেখেন হার্সুটিজমের কথা দেখানো হচ্ছে, আর কি দেখানো হচ্ছে? পলিসিস্টিক ওভারি। তাহলে এগুলাই কিন্তু মেইন ফিচার আমাদের। তাহলে এই জিনিসগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি যে পলিসিস্টিক ওভারি কি, এই জিনিসটা 1935 সালে স্টেইন এবং লেভানথেন দুইজন মিলে এই যে সিনড্রোম, এই সিনড্রোমিক অ্যাপ্রোচগুলো নিয়ে ডিসকাশন করেন এবং তারা এই 3টা সিমটমের বেসিসে এই ডিজিজটার নামকরণ পলিসিস্টিক ওভারি। তাহলে আবিষ্কারক কি? স্টেইন এবং লেভানথেন। এই কারণে এই ডিজিজটার আরেকটা নাম স্টেইন লেভানথেন সিনড্রোম। তাহলে কি কি হবে? আমরা এই যে ফলোইং যে ক্রাইটেরিয়া, এই ফলোইং 3টা ক্রাইটেরিয়া সম্পর্কে এতক্ষণ কথা বললাম। আপনার ডিডি হিসেবে কি কি পেতে পারেন? কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এছাড়া থাইরয়েড ডিসফাংশন, হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া অথবা কুশিং সিনড্রোম। এই ডিজিজগুলো এই ক্ষেত্রে এক্সক্লুড করে ফেলতে হবে। তাহলে হাইপার অ্যান্ড্রোজিনিজম ইজ দ্য কি ফিচার অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তাহলে এই যে একনি পাচ্ছি, হার্সুটিজম পাচ্ছি, দ্যাট ইন্ডিকেট হাইপার অ্যান্ড্রোজিনিজম, এবং দিস ইজ দ্য কি ফিচার ফর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ইনফিনিটি স্টারের লাইন। আদার ইটিওলজিগুলো আমরা বললাম, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, থাইরয়েড, প্রোল্যাক্টিন লেভেল যদি বেড়ে যায়, আর কি? কুশিং সিনড্রোম। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে এক্সক্লুড করে ফেলতে হবে। এখন আমি যখন আলট্রাসাউন্ড করতে পাঠাবো অথবা যখন আমি প্যাথোলজিক্যালি দেখব, প্যাথোলজিক্যালি কি কি জিনিস দেখা যায়? প্যাথোলজিক্যালি যে জিনিসটা আমরা দেখতে পাই, ওভারির যে ভলিউম, এতগুলা সিস্ট যদি থাকে তার মানে কি হবে? সিস্ট মানে পানির পরিমাণ একটা ফলিকলের মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে সেই সিস্টগুলো থাকার কারণে ইটসেলফ ওভারির যে ভলিউম, সেই ভলিউমটা বেড়ে যাবে। কতখানি হবে? মোর দ্যান 10 সেন্টিমিটার কিউব। এছাড়া স্ট্রোমাটা বেড়ে যায়। আর কি কি হয়? স্ট্রোমাল থিকনেসটা বেড়ে যাবে এবং মোটামুটি যে ক্যাপসুলগুলো থাকবে সেই ক্যাপসুলটাও ঠিক হয়ে যাবে। ওভারির চেহারাটা পার্লি হোয়াইট ইন কালার হবে। আমি যখন দেখব তখন দেখব মাল্টিপল ফলিকল আছে। কোথায় আছে? মাল্টিপল ফলিকল পেরিফেরিতে আছে। সেই মাল্টিপল মানে কি? 12টার বেশি ফলিকল থাকবে এবং তাদের ডায়ামিটার কত হবে? 10-এর কম, দ্যাট মিনস 2 থেকে 9 মিলিমিটার। এবং তারা থাকবে কোথায়? দে আর ক্রাউডেড অ্যারাউন্ড দ্য কর্টেক্স। তাহলে কয়েকটা কথা বলেছি, ওভারির ভলিউমটা ইনক্রিজ হবে 10 সেন্টিমিটার কিউবের বেশি। আর কি কি হবে? ওভারির কালারটা হবে পার্লি হোয়াইট ইন কালার, স্ট্রোমাটা ইনক্রিজ হবে, ক্যাপসুলটা ঠিক হবে, মাল্টিপল ফলিকল থাকবে 12টার বেশি এবং তাদের ডায়ামিটার হবে 2 থেকে 9 মিলিমিটার ইন ডায়ামিটার। যারা পেরিফেরিতে অ্যারেঞ্জ থাকবে, দ্যাট মিনস কর্টেক্সে ইনফিনিটি স্টার। এখান থেকে একটা স্টেম পরীক্ষায় চলে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কথা, টিচাররা খুব বেশি এমফাসিস দেন। হিস্টোলজিক্যালি যদি আমরা দেখি তাহলে কি, এই যে সিস্ট অফ দ্য ফলিকল, এরা ভ্যারিং স্টেজ অফ ম্যাচুরেশন, এরা কেউ প্রিমোডিয়াল, কেউ ডেভেলপিং, কেউ ম্যাচিউর, এরকম একটা ভ্যারিং স্টেজ অফ দ্য ম্যাচুরেশনে থাকবে। কেউ কেউ অ্যাট্রেসিয়া হয়ে যাবে। টিউনিকা অ্যালবুজিনিয়া যে, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর কি হবে? স্ট্রোমাল হাইপারথিকোসিস হবে। তাহলে হিস্টোলজিক্যাল কি কি ফিচার আসলো সেটাও আমরা জেনে ফেললাম। ক্লিনিক্যাল কি ফিচার থাকবে? ক্লিনিক্যাল ফিচার যেটা, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি যে পেশেন্টটা ওবেস হবে। দরজা দিয়ে আসার সাথে সাথে আপনি দেখবেন সে ওবেস। তাহলে এই ওবেসিটি কোথায় থাকে? মেইনলি সেন্ট্রাল ওবেসিটি, দ্যাট মিনস অ্যাবডোমিনাল ওবেসিটি 50% ক্ষেত্রে পাওয়া যায়। বসার সাথে সাথে আপনাকে কি বলবে? মিনিস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, দ্যাট মিনস অলিগোমেনোরিয়া, ডিইউবি হতে পারে। আরেক গ্রুপ কি বলবে? ইনফার্টিলিটি। আপনি তার দিকে ভালো করে তাকালেন, তাকানোর সাথে সাথে দেখবেন হার্সুটিজম, অ্যাকনি, ভিরিলিজম রেয়ার কেসে পাওয়া যায়। তাহলে ক্লিনিক্যাল ফিচার আমরা পাবো। এর পরবর্তীতে আপনি রোগীটার পেছন দিকে যাবেন। পেছন দিকে আপনি যখন তাকাবেন তখন একটা জিনিস পাবেন, তার যে পেছনে ঘাড়ের এখানে ন্যাপ অফ দ্য নেকে তখন একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকে। এই যে অ্যাপিয়ারেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ঘাড়ের এখানে গ্রে ব্রাউন পিগমেন্টেড এরিয়া পাওয়া যাবে ন্যাপ অফ দ্য নেকে।
দিস ইজ কল্ড অ্যাকান্থ্রোসিস নিগ্রিক্যান্স, যেটা ইন্ডিকেট করে এই পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। আরেকটা ইনফিনিটি স্টারের লাইন বললাম, অ্যাকান্থ্রোসিস নিগ্রিক্যান্স ইন্ডিকেট ইনসুলিন রেজিস্ট্যান্স, পরীক্ষাতে একটা এসবিএ হিসেবে চলে আসতে পারে। তাহলে অ্যাকান্থ্রোসিস নিগ্রিক্যান্স কি জিনিস, স্পেসিফিক স্কিনে যে চেঞ্জ কেন হচ্ছে বা কি কারণে, এটা কি ইন্ডিকেট করে ইনসুলিন রেজিস্ট্যান্সকে। এই স্কিনটা থিক হয়, পিগমেন্টেড হয়, কি কালার, গ্রে ব্রাউন কালার। কোথায় কোথায় হয়, ইউজুয়ালি বা মেইনলি ন্যাপ অফ দ্য নেকে হয়, এছাড়া ইনার থাই, গ্রোইন এবং একজিলাতে হতে পারে। আরেকটা কথা পিসিওএস এর সাথে রিলেটেড, হেয়ার অ্যান্ড সিনড্রোম। হোয়াট ইজ হেয়ার অ্যান্ড সিনড্রোম, এটাকে যদি একটু আমরা ভাগ করি, এইচ এতে আমরা বলি হাইপার অ্যান্ড্রোজিনিজম, আই আর এ বলি ইনসুলিন রেজিস্ট্যান্স, এ এন এ বলি অ্যাকান্থ্রোসিস নিগ্রিক্যান্স, ইনফিনিটি স্টার, হেয়ার অ্যান্ড সিনড্রোম। তাহলে একটা পিসিওএস এর সিমটম কি কি আসে সে কথাগুলাই আমরা এখানে বলছি। যে দেখা যায় সে একজন ওবেস ফিমেল হয়, অ্যাকনি থাকে, সে বললো ইররেগুলার পিরিয়ডের কথা, এছাড়া ইনফার্টিলিটির কথা বলতে পারে। আমরা যখন দেখব তখন দেখব তার টেস্টোস্টেরন লেভেলটা বেশি, কারণ ওভারির ভলিউমটা বেশি এবং এই ভলিউমটা কি করে, অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। তাহলে হাই টেস্টোস্টেরন লেভেল পাবো। ওভারওয়েট তো থাকলোই, তার পেলভিক পেইন থাকতে পারে, হার্সুটিজম থাকতে পারে এবং হেয়ার লসের হিস্ট্রি থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি অ্যাকান্থ্রোসিস নিগ্রিক্যান্স, যেটা ইন্ডিকেট করছে ইনসুলিন রেজিস্ট্যান্সকে। কি কি পরীক্ষা নিরীক্ষা করতে দিবেন, প্রথমে আমরা টিভিএস করতে দেই। তাহলে টিভিএস এ আমরা কি পাবো, টিভিএস এর ক্ষেত্রে আমরা দেখব যে ওভারি এনলার্জ, ভলিউম বেশি, ফলিকলগুলো অনেক বেশি, 12 অথবা 20টার বেশি, যারা পেরিফেরিতে আছে, এবং তার ডায়ামিটার 2 থেকে 9 মিলিমিটার, এর বেশি কিন্তু দেখা যাবে না। টিভিএস এ আমরা যদি দেখি তাহলে ফিচারটা কেমন থাকে, এই যে এইভাবে পেরিফেরিতে অ্যারেঞ্জ থাকে। এরপরে চলে আসি, আমরা পরীক্ষা করলাম টিভিএস, এর পরবর্তীতে আমরা হরমোন পরীক্ষা করব, এলএইচ এবং এফএসএইচ। এই রেশিওটা অল্টার হয়ে যায় 2:1। বইয়ের মধ্যে 3:1 আছে, কিন্তু আসলে অ্যান্সারটা হবে 2:1। তার মানে এলএইচ যদি আপনার 5 থাকে, আপনি দেখবেন এফএসএইচ 10 হয়ে যাবে। তাহলে এলএইচ এন্ড এফএসএইচ রেশিও দেখবেন ইনফিনিটি স্টার, এবং পিসিওএস এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে হাইপোথাইরয়েডিজম, হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এই জন্য আমরা টিএসএইচ করে ফেলবো, প্রোল্যাক্টিন লেভেল দেখে ফেলবো, ইনসুলিন রেজিস্ট্যান্স করব। ফর কনফার্মেশন আমরা কি করব, ল্যাপারোস্কোপি করব। তাহলে ল্যাপারোস্কোপি করে আমি তখন ডিরেক্ট ভিজুয়ালাইজেশনে দেখব তার ওভারিটা আসলেই পলিসিস্টিক। আমি কি করতে পারি, সেই সময় আমি এলওডি করতে পারি, দ্যাট মিনস ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। আমরা যে প্রমিনেন্ট যে জায়গাগুলো, সেই প্রমিনেন্ট জায়গাগুলোতে ফুটা করে দিয়ে আসতে পারি। তাহলে 4টা যে জায়গা এলওডিতে আমরা 4টা সিস্টকে ফুটা করে দিয়ে আসতে পারি। দিস ইজ কল্ড ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। এগুলাই মেইনলি ইনভেস্টিগেশন, এছাড়া অ্যাসোসিয়েটেড আরো কিছু ইনভেস্টিগেশন আমরা করে ফেলতে পারি। তাহলে এখানে এই পিকচারটা আপনাদের বইয়ের ভিতরে দেয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পলিসিস্টিক ওভারি যদি হয়, তাহলে এই পিকচারটা আমাদের বইয়ের পিকচার, আমরা কেমন থাকে সেই জিনিসটা এক নজরে দেখে ফেললাম। এছাড়া অ্যাসোসিয়েটেড আরো কিছু ইনভেস্টিগেশন আমরা করে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে মনে রাখার যে বিষয়, মোটামুটি সবই কিন্তু বাড়ে, কমে খুব কম জিনিস। তার মধ্যে একটা জিনিস, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনটা কমে। তাহলে আমরা যদি বলি কি কি জিনিস বাড়ে, অ্যান্ড্রোজেন বাড়ে, তাহলে টেস্টোস্টেরন বাড়বে, ডিহাইড্রো টেস্টোস্টেরন বাড়বে, ইস্ট্রোজেন লেভেলটা বাড়বে কারণ অ্যারোমাটাইজেশন হবে। আর কি হবে, এই সব জিনিসই বাড়ে, কমে কোনটা, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন, সেই সাথে বলেছি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে। এখন আমরা চলে আসি, ওভারি প্রডিউস এক্সেসিভ অ্যান্ড্রোজেন। কেন এক্সেসিভ অ্যান্ড্রোজেন প্রডিউস করে, যেই কারণে আমরা বলছি ওভারিটা কেমন হবে, তার ভেতরে একটা অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্ট থাকবে। তাহলে কেন এই এক্সেস অ্যান্ড্রোজেনটা তৈরি হয়, তার কারণ থিকা সেলটা স্টিমুলেটেড হয় এলএইচ দিয়ে, এছাড়া P450 C17 এনজাইম হাইপার ফাংশন হয়, অ্যারোমাটাইজেশনটা ডিফেক্টিভ হয়, থিকা সেলটা স্টিমুলেটেড হয় বেশি। এই সব কারণে এই জিনিসগুলো আপনাদের বেশি লাগবে না। আমরা যখন একটা পেশেন্টকে বলবো ইনসুলিন রেজিস্ট্যান্ট, সেই ক্ষেত্রে কি কি ফিচার সাজেস্টিভ, তার জন্য দেখা যায় তার বিএমআইটা বেশি থাকে, মোর দ্যান 25 কেজি পার মিটার স্কোয়ার, ওয়েস্ট হিপ রেশিও মোর দ্যান 8.5। এই জিনিসটা টিচারদের খুব পছন্দ, ওয়েস্ট হিপ রেশিও 0.85 এর বেশি হয়। আর কি হয়, অ্যাকান্থ্রোসিস নিগ্রিক্যান্স পাওয়া যায়। এই জিনিসগুলো মিলে কম্বাইন্ডলি আমরা একটা পেশেন্ট যে ইনসুলিন রেজিস্ট্যান্ট সেটা বলতে পারি। আর বলেছিলাম এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া। এরপরে যে বিষয়টা হয়, এই পেশেন্টদের কি থাকে, অ্যানওভুলেশন থাকে। তাহলে অ্যানওভুলেশন কেন হয় সেটা আমরা বললাম। অ্যানওভুলেশনের কারণে নেট ইফেক্ট কি হয়, আলটিমেটলি স্ট্রাডিওল লেভেল বা ইস্ট্রোজেন লেভেল কমে যায়, ইনহিবিন লেভেলটা বেড়ে যায়, আর কি হয়, থিকা সেল হাইপারট্রফি হয়, অ্যান্ড্রোজেনটা বেশি তৈরি হয়।
স্ট্রোমাল হাইপারথিকোসিস হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমরা ওবেসিটি অ্যান্ড ইনসুলিন রেজিস্ট্যান্ট নিয়ে কথা বলছি। এই জিনিসগুলো আপনাদের এত বেশি পড়তে হবে না, এখানে আমরা হার্সুটিজম দেখাচ্ছি। এখন যে জিনিসটা আপনাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে ডাবল স্টার দিয়ে, যে তার লং টার্ম এবং শর্ট টার্ম কনসিকুয়েন্স কি। পিসিওএস এর ক্ষেত্রে এই যে বক্স, এই দুইটা বক্স আপনারা পড়বেন। শর্ট টার্মের ক্ষেত্রে ওবেসিটি থাকে, মিনিস্ট্রাল অ্যাবনর্মালিটি অ্যান্ড ওভুলেশন ইনফার্টিলিটি, এছাড়া মিসক্যারেজ, এদের লিপিড প্রোফাইলটা অ্যাবনর্মাল থাকতে পারে, অ্যান্ড্রোজেন এক্সেসের কারণে একনিয়া, হার্সুটিজম, অ্যালোপেশিয়া এগুলো পাওয়া যেতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে, অ্যাকান্থ্রোসিস নিগ্রিকেন্স। কিন্তু লং টার্মের জন্য একটা পিসিওএস রোগীর কি কি ক্ষতি হতে পারে, তার আলটিমেটলি দেখা যেতে পারে লং টার্ম কনসিকুয়েন্সে ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, এন্ডোমেট্রিয়াল ওভারিয়ান ক্যান্সার হতে পারে, পারসিস্টেন্টলি ইস্ট্রোজেনের যে ইফেক্টটা বেশি থাকে এটা থাকতে পারে, ডিসলিপিডেমিয়াটা পারসিস্ট করতে পারে, হাইপারটেনশন হয়ে যেতে পারে, কার্ডিওভাস্কুলার, করোনারি ডিজিজ, হাইপার হোমোসিস্টেনেমিয়া হতে পারে, আর কি হতে পারে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। কারণ কি, যারা ওবেস তাদের কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, এবং সবশেষে মর্টালিটি রেটটাও তার বেড়ে যেতে পারে। বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি অ্যাসোসিয়েটেড উইথ পিসিও ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। এটাতে কি হয়, হাইপার অ্যান্ড্রোজিনিজম, ইনসুলিন লেভেলটা আমি অলরেডি বলেছি যে তার ইনসুলিন লেভেল বেশি থাকবে। আর কি বারবার করে একটা কথা বলছি, ওভারিতে অ্যান্ড্রোজেনিক ইনভায়রনমেন্ট বেশি থাকবে, আর কি তার টেস্টোস্টেরন লেভেল বেশি থাকবে, দ্যাট ইন্ডিকেট হাইপার অ্যান্ড্রোজিনিজম, হাইপার ইনসুলিনেমিয়া, লিপিড বেশি থাকে, ইস্ট্রোজেনের পরিমাণ বেশি থাকে, অ্যান্ড্রোজেনিক ওভারিয়ান ফলিকুলার মাইক্রো ইনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, প্রোল্যাকটিন লেভেলটা বেশি থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, তার হাইপার সিকটেশন অফ দ্য এলএইচ হতে পারে। আলটিমেটলি কি বলেছি, যদি এলএইচ এফএসএইচ রেশিও অল্টার হয়, তার মানে এখানে একটা কথা বলা হয়েছে লো এফএসএইচ। বিষয়টা এরকম, এলএইচ যত গুণে বাড়ছে তার তুলনায় এফএসএইচ এর পরিমাণ কম, ঠিক আছে। আর কি হলো, লো সেরাম সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন। এখানে আপনারা মনে রাখবেন এলএইচ এফএসএইচ রেশিও অল্টার, এইটুকুই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। 2:1 লো সেরাম আর সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনটা কমে যায় বলেছি, আর প্রোজেস্টেরনটাও কমতে পারে, আর হাইপার হোমোসিস্টেনেমিয়া হয়। এই কয়েকটা জিনিস আপনাদের জন্য ইনফিনিটি স্টার, উপরে শর্ট টার্ম লং টার্ম কনসিকুয়েন্স 2 স্টার অথবা 3 স্টার দেন, বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিটা ইনফিনিটি স্টার দেন, সেই সাথে মেটাবলিক সিনড্রোমটা একটু দাগান। যদি মেটাবলিক সিনড্রোমে কি একটা পেশেন্ট যদি ডায়াবেটিক হয়, হাইপারটেনসিভ হয়, তখন সেই সাথে যদি তার ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো থাকার পাশাপাশি দেখা যায় রোগীটার যদি ওবেসিটি থাকে, তখন আমরা তাকে বলি মেটাবলিক সিনড্রোম। তাহলে ওবেসিটি আপনি কিভাবে বের করবেন, ওয়েস্ট এবং ওয়েস্ট সারকামফারেন্স যে রেশিও সেটা কিন্তু 75-এর বেশি হয়ে যাবে। ডায়াবেটিসের ক্ষেত্রে ফাস্টিং ব্লাড সুগার যদি আমি করি, তখন আমরা পাবো কি, তখন দেখা যায় সেটা 110-এর বেশি থাকে, 110 মিলিগ্রাম পার ডিএল এর বেশি থাকে। অপরদিকে যেটা হাইপারটেনশন, বিপিটা কত হয়, 130/85 এর বেশি থাকে। তার মানে একটা ওবেস পেশেন্ট যার হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, এই তিনটা যখন একসাথে হয় এরকম হলেই তখন আমরা তাকে বলি মেটাবলিক সিনড্রোম। তাহলে মেটাবলিক সিনড্রোমের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আরেকটা ট্রিপল স্টার দিয়ে ফেলেন। অ্যাট এ গ্লান্স অফ পিসিওএস অলরেডি কথা বলা হয়ে গেছে, যে কথাগুলো এতক্ষণ ধরে বলেছি সে কথাগুলো এখানে আছে, যে ক্লিনিক্যাল ফিচার, পেশেন্ট কি ফিচার নিয়ে আসলো, হেয়ার অ্যান্ড সিনড্রোম, এই তিনটাকে আমরা যে ভাগ করে বললাম সেই জিনিসটা একসাথে, ইনভেস্টিগেশন আমি কি কি করব, প্যাথোফিজিওলজি কি, এবং একজন ফিমেলের পিকচার আমরা দেখতে পাচ্ছি। আমি মেইন লেকচারের সাথে সাথে কিছু অ্যাসোসিয়েটেড পিকচার অ্যাড করেছি, আপনাদের জিনিসটা যেন আই ক্যাচি হয়, মনে রাখার সুবিধা হয়, অডিও ভিজুয়াল মেমোরি ক্রিয়েট হয়। তো সেই জন্য এই পিকচারগুলো যে খুবই সিগনিফিকেন্ট বিষয়টা এরকম কিছু না, প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন। তাহলে একটা পিসিওএস এর যে পেশেন্ট, সেই পিসিওএস এর পেশেন্ট বলছে ক্যান আই স্টিল গেট প্রেগনেন্ট? অবশ্যই পিসিওএস এর পেশেন্টদের প্রেগন্যান্সির সম্ভাবনা অনেক বেশি। মনে রাখবেন এদের ওভারিয়ান রিজার্ভ ভালো থাকে। ট্রিটমেন্ট মডালিটিতে আমি যদি যাই, তাহলে কি, এটা আরেকটা এক্সট্রা কথা আপনাদেরকে আমি জানাচ্ছি। প্রথম কথা, পেশেন্ট যেহেতু ওবেস হয় তার জন্য আমাদেরকে অপটিমাইজেশন করতে হবে। তাহলে আপনি অপটিমাইজেশন কিভাবে করবেন, তাকে অবশ্যই ওয়েট রিডাকশনের কথা বলতে হবে, লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলতে হবে। দ্বিতীয় যে কথা, তার যেহেতু হার্সিটিজম, অ্যাকনি এগুলো আছে, এগুলো কমানোর জন্য আমরা ওসিপি দিতে পারি, এছাড়া গায়ান 35 ইউজ করতে পারি। আর কি করতে পারি, যদি আমি ল্যাপারোস্কোপিক্যালি কনফার্ম হই যে তার অবশ্যই পলিসিস্টিক ওভারি আছে, আমরা এলওডি, দ্যাট মিন্স ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করতে পারি। সব শেষে তারপরও যদি সে কনসিভ না করে, এরপর স্পন্টিনিয়াস ট্রাই করার পরে তখন আমরা এআরটিতে চলে যেতে পারি, দ্যাট মিন্স আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক। তাহলে আমরা সেই জিনিসগুলো জাস্ট এখানে বলেছি, ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন, পিল দিব,
তার পরবর্তীতে স্পেসিফিক যে কজ সেই কজগুলো অনুযায়ী আমি ট্রিটমেন্ট করব। হার্টসুটিজম হলে হার্টসুটের যে ড্রাগগুলা ওসিপি দিলাম, এছাড়া আরো কিছু ড্রাগ দিতে পারি। এই জিনিসগুলো আমরা গাইনি ফার্মাতে পড়ে ফেলি। ইনফার্টিলিটি ড্রাগ হিসেবে আমরা কি কি দেই, যে ড্রাগগুলো ওভুলেশন ইনডিউসিং সেই ড্রাগ দিতে পারি। ওবেসিটি ট্রিটমেন্ট করবেন আপনি, অ্যাক্টিভ ট্রিটমেন্ট করবেন, মিনিস্ট্রাল ডিসফাংশনের ট্রিটমেন্ট করবেন, তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে হবে, লং টার্ম কনসিকুয়েন্স হিসেবে যদি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পাই সেই জিনিসগুলো ট্রিটমেন্ট করতে হবে। তার মানে তার যে প্রেজেন্টেশন নিয়ে আসতেছে সেই প্রেজেন্টেশনটাকে ঠিক করা এবং আলটিমেটলি তার ওভারিটাকে ঠিক করে একটা তাকে সিমটম ফ্রি করে দেয়া আমাদের একটা টার্গেট। তাহলে ম্যানেজমেন্ট হিসেবে আমরা কি কি দিতে পারি? মেডিকেল ম্যানেজমেন্টে জিএনআরএস অ্যাগনিস্ট দিতে পারি, সিপ্টোটোন অ্যাসিটেট দিতে পারি। সার্জারিতে আমরা কি করতে পারি? এটার চাইতে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছি, ল্যাপারোস্কোপিক ওভারিয়ান রিডিং, এই কথাটা লিখে রাখেন। এখন চলে আসি প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি। এখান থেকে আপনাদের বেশি কিছু পড়তে হবে না, জাস্ট 3টা কথা আমি আপনাদেরকে বলে দিব। এইটার পাশে আপনারা লিখে ফেলেন এএমএইচ যদি 25-এর বেশি হয়, এফএসএইচ যদি 0.1 লেস দেন 0.1 এর কম হয়, অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট দ্যাট মিন্স এএফসি যদি লেস দেন 5 হয়, তাহলে তাকে আমি প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি বলবো। তাহলে আবারও বলছি, রিপিট করছি, AMH দ্যাট মিন্স অ্যান্টি মুলেরিয়ান হরমোন যদি 25-এর বেশি হয়, মোর দ্যান 25, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন দ্যাট মিন্স FSH যদি লেস দ্যান 0.1 হয়, AFC যদি লেস দ্যান 5 হয়, তাহলে আমি তাকে প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি বলি। তার মানে নর্মাল ওভারি এরকম, আর প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিওর হলে কি ঘটনা ঘটে? নন ফাংশনিং ওভারি হয়, নো ওভাম প্রডিউস। তাহলে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিওর মানে কি? স্টপ ওভুলেশন, স্টপ ওভুলেটিং এবং স্টপ রিলিজিং অফ দ্য এগ। আর কি হয়? যদি এই জিনিসগুলো ওভুলেশন না হয় বা রিলিজিং যদি এগ না হয়, তখন হরমোন প্রোডাকশনটা কমে যায় বা স্টপ হয়ে যায়, দ্যাট মিন্স ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আলটিমেটলি কি হয়? আমি যে কয়েকটা কথা বললাম, এএমএস লেভেল 25-এর বেশি, এফএসএইচ লেস দেন 0.1, এএফসি লেস দেন 0.5, দুই পাশে দুইটা মিলেও আমি 5টা পাবো না। তাহলে আমার এইরকম যদি একটা ফিচার অ্যাপিয়ার করে, তাহলে সেটাকে আমরা বলি কি? প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি, দ্যাট মিন্স ওভারিয়ান ফেইলিউর হচ্ছে, এটা 1% ফিমেল পপুলেশনে আমরা পাই। তাহলে এই ক্ষেত্রে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিউরের কারণ যদি আমি একটু দেখি, তাহলে কিছু জেনেটিক কারণ থাকতে পারে, যেমন টার্নার সিনড্রোম। তাহলে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে আপনারা জেনেটিক্সে পড়েছেন যে এখানে কি ধরনের গোনাড পাওয়া যায়? স্ট্রিক গোনাড। যার স্ট্রিক গোনাড থাকে, তাহলে তার কাছ থেকে তো ভালো একটা ডিম আমি আশা করতে পারি না। যার ক্ষেত্রে গোনাডাল ডিসজেনেসিস থাকে, যে 46XX কিন্তু তার ডিসজেনেসিস আছে, সেই ক্ষেত্রেও ডিফেক্টিভ ফলিকুলোজেনেসিস হবে, সেই ক্ষেত্রেও আমি ভালো কিছু পাবো না, সেই ক্ষেত্রে এক পর্যায়ে ওভারিয়ান ফেইলিওর হয়। যখন ট্রাইজোমি 18 অথবা 13 দ্যাট মিন্স এডওয়ার্ড অথবা প্লাটিউ সিনড্রোম এরকম কিছু পাওয়া যাবে, তখনও কিন্তু ভালো কিছু পাবো না। ওয়াই ক্রোমোজোম যদি ডিলিশন হয়, ট্রান্সলোকেশন হয়, সেই ক্ষেত্রেও একই কথা। এছাড়া অটোইমিউন কিছু ডিজিজের জন্য হতে পারে, ইনফেকশন, মামস, টিবি, আইট্রোজেনিক কিছু কারণে আমরা পেতে পারি, মেটাবলিক যেমন গ্যালাক্টোসেমিয়া কথাটা ইনফিনিটি স্টার দেন, এইসব ক্ষেত্রে আমরা পাবো না। আর কি ছোট ছোট কিছু কজ, যেমন এনভায়রনমেন্টাল, স্মোকিং যদি কেউ করে, এফএসএইচ রিসেপ্টর অ্যাবসেন্ট অথবা পোস্ট রিসেপ্টর ডিফেক্ট যদি থাকে, ইডিওপ্যাথিক যদি থাকে, এইসব ক্ষেত্রে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিওর হতে পারে। তাহলে এইটার পরবর্তীতে এটা ছিল আমাদের জন্য এখানে অল্প কয়েকটা কথা। প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিওর 1% পেশেন্টদের হয়। কেন হয়? এই ক্ষেত্রে জার্ম সেল ডিলিউশন অথবা অ্যাপোপ্টোসিস হয়। 3টা হরমোনাল প্যারামিটার আমরা পড়েছি, কি কি কারণ হয়, জাস্ট এতটুকুই আপনাদের পড়া। অ্যানোরেক্সিয়া নার্ভাসা আপনাদের জন্য তেমন ইম্পর্টেন্ট কিছু না, এটা আসলে সেলফ ইম্পোজড স্টারভেশন। কেউ যদি নিজে নিজে না খেয়ে থাকে, এক পর্যায়ে তার অ্যানোরেক্সিয়া নার্ভাসা হতে পারে। পেশেন্ট ডিনাই করবে খাবারকে, ডিনাই যখন সে ফুডকে করবে, তার পরবর্তীতে এক পর্যায়ে দেখা যায় তার যে বডি ইমেজ অথবা হচ্ছে যে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, ডিস্টর্টেড বডি ইমেজ হবে এবং এক্সেসিভ যে বডি ফ্যাট সেটা হচ্ছে কমে যাবে। তার পরবর্তীতে অ্যারোমাটাইজেশনও কম হবে, লো অ্যারোমাটাইজেশন হবে। এই জিনিসগুলোই ঘটে, এক পর্যায়ে দেখা যায় যে তার অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া এসব ডেভেলপ করতে পারে। দিস ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট। পিটুইটারি ফ্যাক্টরের মধ্যে অ্যাডেনোমার কথা আমরা অন্যান্য জায়গায় পড়বো। প্রোল্যাকটিনের কথা এখানে একটু বলে ফেলি। প্রোল্যাকটিন লেভেলের নর্মাল লেভেল কত, মাইল্ড, মডারেট, সিভিয়ার কখন আমি বলবো, হাইপার প্রোল্যাকটিনেমিয়ার লেভেলগুলো আমি যখন বলে দিব তখন বলবো। কিন্তু এখানে একটা ইনফরমেশন জেনে রাখেন, 100-র বেশি যদি হয় তখন আমরা চিন্তা করি পিটুইটারি ম্যাক্রো অ্যাডেনোমা থাকতে পারে। মানে পিটুইটারিতে সেলা টার্সিকাতে হয়তো কোনো টিউমার বসে আছে।
এই কারণে প্রোল্যাকটিন লেভেল 100-র বেশি হতে পারে। আপনি ডায়াগনোসিস করবেন কিভাবে? যেহেতু আপনার মাথায় আসছে পিটুইটারি টিউমার, তাহলে আপনি একটা এক্সরে করতে দিবেন সেলা টার্সিকা, তাহলে আপনি দেখবেন একটা এসওএল, দ্যাট মিন্স স্পেস অকুপাইং লেশন আছে। কনফার্ম করবেন কিভাবে? সিটি অথবা এমআরআই দিয়ে। তাহলে নিচের যে প্যারাটা, এই প্যারাটুকু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমি চলে আসি হাইপার প্রোল্যাকটিনিমিয়া। তাহলে হাইপার প্রোল্যাকটিনিমিয়া আমরা কখন বলবো? যখন প্রোল্যাকটিন লেভেলটা বেড়ে যাবে। নর্মাল প্রোল্যাকটিন লেভেল কত? একটু পাশে খাতা নিয়ে লিখে ফেলেন। নর্মাল হচ্ছে লেস দ্যান 25 অথবা 0 থেকে 20। মাইল্ড কখন বলবো? যখন লেস দ্যান 50 ন্যানোগ্রাম পার এমএল হবে। মডারেট বলবো 50 থেকে 100 ন্যানোগ্রাম পার এমএল হলে। সিভিয়ার বলবো মোর দ্যান 100। তাহলে সিভিয়ার ইন্ডিকেট করে কি? পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা, সেলা টার্সিকাতে আপনি একটা এক্সরে করতে দিবেন, পরবর্তীতে সিটি এমআরআই। প্রোল্যাকটিনের কাজ কি? সেই ইনহিবিট করে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনকে, ইনহিবিট করে ওভারিয়ান স্টেরয়েডোজেনেসিস তৈরিকে। তো এই হলো মূল বিষয়, এবং আলটিমেটলি অ্যানোভুলেশন হয়, হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম হতে পারে। কি কি সিমটম নিয়ে আসবে দেখেন। প্রথমেই বলছে ইররেগুলার মিনিস্ট্রাল পিরিয়ড। এরপরে কি? তার ব্রেস্ট মিল্ক সিক্রেশন হতে পারে, লিবিডোর পরিমাণ কমে যেতে পারে। তাহলে দেখেন ব্রেস্ট ফিডিং এর সমস্যা হচ্ছে হাইপোথাইরয়েডিজম অ্যাসোসিয়েটেড থাকতে পারে, পলিসিস্টিক ওভারি অ্যাসোসিয়েটেড থাকতে পারে, স্ট্রেস এবং অ্যাংজাইটি তার থাকতে পারে। তাহলে কজেস অফ হাইপার প্রোল্যাকটিনিমিয়া, ইনফিনিটি স্টার, ফিজিওলজিক্যাল কিছু কজ, স্ট্রেস অ্যান্ড এক্সারসাইজ, প্রেগন্যান্সি, নিপিল স্টিমুলেশন, স্লিপ অ্যান্ড ইডিওপ্যাথিক। ইনফিনিটি স্টার। হাইপোথ্যালামাস অ্যান্ড পিটুইটারি কিছু কজ আছে, যেমন ক্রেনিওফ্যারেঞ্জিওমা, পিটুইটারি টিউমার বলেছি, টিবি, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, মাল্টিপল এন্ডোক্রাইন ডিসঅর্ডার যেমন কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি। পিটুইটারি অ্যাডেনোমা অলরেডি বলা হয়ে গেছে, রিসেকশন অফ দ্য পিটুইটারি স্টক। বাকি এই যে এই জিনিসগুলো একটা দাগ দেন, এই জিনিসগুলো কোন ড্রাগে বাড়ে কমে, এই জিনিসগুলো জাস্ট মুখস্থ করে ফেলবেন। এখন চলে আসি শিহান সিনড্রোম। শিহান সিনড্রোম আমরা কখন বলবো? শিহান সিনড্রোম আমি তখনই বলবো যে একটা পেশেন্টের একটা গল্প ছলে বলি যে পিপিএইচ হলো, তাহলে কারো যদি হিস্ট্রি অফ দ্য পিপিএইচ হয়, পিপিএইচ থেকে পেশেন্টটা শকে চলে যেতে পারে, তার পরবর্তীতে ইনফেকশন হতে পারে। তখন একটা পেশেন্ট যখন পিপিএইচ হচ্ছে তখন তার হাইপোথ্যালামাস এবং পিটুইটারি, তাহলে অ্যান্টোরি পিটুইটারিটা নেক্রোসিস হয়ে যায়। তাহলে পিটুইটারি নেক্রোসিস হয়ে যায়, পিটুইটারিতে ইস্কেমিয়া হয়ে যায়। তাহলে এই ধরনের যখন ইস্কেমিয়া হয়ে যাবে, তখন অ্যান্টোরি পিটুইটারি থেকে যে হরমোনগুলো আসার কথা সেই হরমোনগুলো আসবে না, সে হরমোনগুলো যার ফাংশন করার কথা সেই ফাংশনও সে তখন করতে পারবে না। তখন আলটিমেটলি পরবর্তী কনসিকুয়েন্স হিসেবে যে জিনিসটা ডেভেলপ করে তার নামই শিহান সিনড্রোম। তাহলে দেখা যায় এই রোগীটার নিচের দিকে লেখা আছে হিস্ট্রি অফ দ্য সিভিয়ার পিপিএইচ, শক অথবা সিভিয়ার ইনফেকশন থাকতে পারে। কি হবে? অ্যান্টোপিটুইটারি নেক্রোসিস হবে। তাহলে এতটুকুই ছিল মেইন জিনিস। তাহলে দেখেন পোস্টপার্টাম পিটুইটারি গ্ল্যান্ড নেক্রোসিস হলে মাদার হু গিভস বার্থ টু ইনফ্যান্ট সে এটা করতে পারবে না, এটা ডিসঅর্ডার হয়ে যাবে। গ্ল্যান্ড ইন বেজ অফ দ্য ব্রেইন, এখানে সমস্যা, নেক্রোসিস মানে তো সেই এরিয়াটা ডেথ হয়ে গেল। ডিসঅর্ডার হয় সেল ইন পিটুইটারি গ্ল্যান্ড অফ এ নিউ মাদার স্টার্ট টু ডাই, মানে আস্তে আস্তে সেই জায়গাগুলা নেক্রোসিস হতে হতে ডাই হয়ে যাচ্ছে। আলটিমেটলি কি হবে? ইনএবিলিটি টু ব্রেস্ট ফিড। আর কি হতে পারে? ফ্যাটিক হবে, সে এমনিতেই যখন ব্লিডিং হবে তখন তো মানুষজনের ফ্যাটিক লাগে, অ্যানিমিয়া ডেভেলপ করে, ল্যাক অফ মিনিস্ট্রাল ব্লিডিং, ল্যাক অফ পিউবিক অ্যান্ড অ্যাক্সিলারি হেয়ার, লো ব্লাড প্রেশার, হাইপোটেনশনের দিকে সে চলে যাবে। দেখেন ইউট্রাসের অবস্থা, এটা কিন্তু একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন যদি আমরা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করতে পারি। আমরা বলি ব্লাড ফর ব্লাড। তাহলে এখন যে বিষয়টা হয়, যেহেতু অনেক বেশি ব্লাড লস হয় তখন পেশেন্টরা হাইপোটেনশন ডেভেলপ করে এবং আমাদের প্রয়োজন তখন বেশি ব্লাড দেওয়া। আর ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখা যায় অ্যান্ট্রোপিটুইটারি গ্ল্যান্ড যেটা সেটা নেক্রোসিস হয়ে যায়, এখান থেকে যে হরমোনগুলো রিলিজ হয় গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, এফএসএইচ, এলএইচ, টিএসএইচ, এসিটিএস, এরা আসতে পারে না। এই কারণে দেখা যায় যখন ঠিকঠাক মতো আসতে পারলো না, প্রোল্যাকটিন লেভেল আসতে পারলো না, কি হবে? ইনএবিলিটি টু ল্যাকটেট। আর কি হবে? অ্যামেনোরিয়া ডেভেলপ করতে পারে। যখন এসিটিএস হরমোনটা ঠিকমতো আসতে পারবে না তখন কি হবে? লস অফ পিউবিক অ্যান্ড অ্যাক্সিলারি হেয়ার। যখন থাইরয়েড হরমোনটা, টিএসএইচ হরমোন ঠিকমতো আসতে পারবে না তখন সেকেন্ডারি অ্যামেনোরিয়া ডেভেলপ করতে পারে। তাহলে এই জিনিসগুলোই দেখেন এক কথায় এখানে সবই বলে দেয়া আছে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা আপনাদের জন্য ইনফিনিটি স্টার। সেই সাথে ল্যাব ইনভেস্টিগেশন আপনি কি কি করবেন? গোনাডোট্রপিন হরমোনটা দেখবেন, T3 T4 দেখবেন কমে গেছে, কর্টিসল দেখবেন। আর কি করবেন? এই সাথে হাইপোন্যাট্রেমিয়া থাকতে পারে এবং এই সিনড্রোমটা অ্যাপিয়ার করতে পারে 8 থেকে 10 বছর পরেও কিন্তু তার ইফেক্টটা পাওয়া যেতে পারে।
এখন চলে আসি ম্যানেজমেন্ট। তাহলে যেই যেই হরমোনের ডেফিসিয়েন্সি হলো তাহলে সেই হরমোনটা আমরা রিপ্লেসমেন্ট থেরাপি দিব। যদি দেখি কর্টিকোস্টেরয়েড ডেফিসিয়েন্সি তখন কর্টিকোস্টেরয়েড দিয়ে দিব, যদি দেখি হাইপোথাইরয়েডিজম তখন থাইরয়েড হরমোন দিয়ে দিবেন। মোট কথা যেই সিমটমের সমস্যা সেই সিমটমটা কারেকশন করার জন্য আমরা ট্রিটমেন্ট দিয়ে দিব অ্যাকর্ডিং টু সিমটম অ্যানালাইসিস। চলে আসি কালম্যান সিনড্রোম। কালম্যান সিনড্রোম থেকে আপনাদের জাস্ট 3টা কথা মনে রাখতে হবে। কি? পেশেন্ট অ্যানোসমিয়া থাকবে, কালার ব্লাইন্ডনেস থাকবে, প্রাইমারি অ্যামেনোরিয়া থাকবে, এছাড়া অ্যাসোসিয়েটেড থাকতে পারে ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট। তাহলে মোটামুটি এই 3 থেকে 4টা জিনিস যদি আপনি জানেন, আপনাকে এটা একবার একটা এসবিআই হিসেবে ছিল। তো পেশেন্ট যদি আপনার কাছে একজন পেশেন্ট আসলো প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে, সে এসে বললো সে কোনো নাকি স্মেল পাচ্ছে না, অ্যানোসমিয়া, তার কালার ব্লাইন্ডনেস আছে, আপনি এই 3টা দেয়া ছিল, তাহলে ডায়াগনোসিস কি? কালম্যান সিনড্রোম। কখনো কখনো এর সাথে ক্লেফট লিপ প্যালেট জুড়ে দেয়, তাহলেও আপনার ডায়াগনোসিস কালম্যান সিনড্রোম। এদের আসলে কি থাকে? হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। ঘটনা কি ঘটে? এদের যে জিএনআরএস নিউরন সেটা অ্যাবসেন্ট থাকে ডিউ টু পার্শিয়াল অথবা কমপ্লিট অ্যাজেনেসিস অফ দ্য অলফ্যাক্টরি বাল্ব। অলফ্যাক্টরি বাল্বের যদি অ্যাজেনেসিস হয় তখন এই কালম্যান সিনড্রোমটা হতে পারে, তখন জিএনআরএস যে নিউরন সেগুলো অ্যাবসেন্ট থাকে। তাহলে যেই সিমটম, এই কয়েকটা সিমটম সম্পর্কে আপনারা জানলে এই জাস্ট ক্লিনিক্যাল ফিচারটুকু একটা বক্স করে ইনফিনিটি স্টার দেন। কি ট্রিটমেন্ট করবেন? ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন্ড থেরাপি দিবেন। এছাড়া আমার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি ওভুলেশন ইন্ডাকশন দিতে পারি এক্সোজেনাস গোনাডোট্রপিন দিয়ে। তাহলে এই যে অলফ্যাক্টরি এপিথেলিয়াম, দেখেন এই অলফ্যাক্টরি এপিথেলিয়াম যদি অ্যাজেনেসিস হয় তখন হাইপোথ্যালামাস থেকে জিএনআরএস আসা সম্ভব? কখনোই সম্ভব না। সেই কথাটাই বলা হয়েছে অলফ্যাক্টরি বাল্ব অ্যাজেনেসিস হয়, এই জন্য জিএনআরএস সিক্রেশন হতে পারে না। কি ধরনের ফিচার বলেছি? কালার ব্লাইন্ডনেস, দেখেন চোখ দুইটা কালার ব্লাইন্ডনেস, সেই সাথে তার অ্যানোসমিয়া এবং ক্লেফট লিপ ক্লেফট প্যালেট। আর কি হতে পারে? বড় হলে প্রাইমারি অ্যামেনোরিয়া। ডায়াগনোসিস কনফার্ম কালম্যান সিনড্রোম। এতটুকুই জাস্ট কালম্যান সিনড্রোম থেকে, আর কিচ্ছু করতে হবে না আপনাদের। এখন চলে আসি নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস, ইনফার্টিলিটি। তাহলে ইনফার্টিলিটি থেকে আমরা কি কি জিনিস পড়বো? যদি অল্প করে একটু বলি, ইনফার্টিলিটি থেকে আমাদের যে জিনিসগুলো পড়তে হবে তার সবচাইতে বড় জিনিস কি? আমরা এখন ইনফার্টিলিটি টার্মটাকে ইনফার্টিলিটি বলতে চাই না, বলতে চাই সাবফার্টিলিটি। একটা মেয়ের বাচ্চা হয় না, এটা কত বড় দুঃখের একটা বিষয়। তো সেই জন্য আমরা এই জিনিসটাকে এইভাবে বলবো না, বলবো সাবফার্টিলিটি। তাহলে কি ঘটনা ঘটে? তার কত ডিজায়ার একটা বিষয়, কিন্তু আমরা আমাদের সমাজে যেখানে যাই, যেই মেয়েটা ম্যারিড, যদি বাচ্চা না হয় প্রথম কথা থেকে বাচ্চা নিচ্ছ না কেন, কবে নিবা, কি সমস্যা, তোমার সমস্যা না তোমার জামাইয়ের সমস্যা। আমাদের সারা জীবনে একটা বিষয় যেটা আমরা আরেকজনকে নিয়ে গসিপ করতে খুব পছন্দ করি। কে বিয়ে করলো না, কে বিয়ে করলো, বিয়ে করলে কেন বাচ্চা নিচ্ছে না, বাচ্চা নেয়ার পরে বাচ্চা কে দেখে, বাচ্চা ঠিক মতো আদৌ মানুষ হচ্ছে কিনা, কে কর্মজীবী মহিলা, কে কর্মজীবী না, কে হাউসওয়াইফ, এই সব যে একটা বিষয়, এক কথায় যেটা মানুষজন গসিপ প্রিয়। তো আমার কাছে যেটা মনে হয় এই জিনিসগুলো না করাই ভালো, এবং এই জিনিসগুলো যেহেতু খুবই সেন্সিটিভ একটা ইস্যু, একটা বাচ্চা, এই জিনিসগুলো সেই হাজবেন্ড এবং ওয়াইফ তারাই ঠিক করবে তারা কবে বাচ্চা নেবে, অথবা তার বাচ্চা হচ্ছে কি না হচ্ছে সেটাও যেহেতু আমি জানি না, তারা ট্রাই করার পরেও, সেই জন্য আমাদের মনে হয় এই ধরনের কথাবার্তাগুলো যতটা সম্ভব এড়ানোই ভালো, কারণ আমরা যেন আমাদের অজান্তে কাউকে আঘাত না করে থাকি। তো আমাদের ডক্টর সমাজে আসার কথা এটা খুবই কম, আমাদের এই জিনিসগুলা বেশি লো বা মিডিল যে সোশিও ইকোনমিক কন্ডিশন, তারাই কেন যেন আত্মীয় স্বজনরা এই জিনিসগুলো নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে। তো চলে যাই আমরা সাবফার্টিলিটিতে। যখন একটা মা বারবার করে প্রেগন্যান্সি টেস্ট করার পরে রিপোর্ট আসে বা কিটে আসে নো, তখন এটা তার জন্য অনেকখানি মানসিক পীড়াদায়ক একটা বিষয়। তো এই পীড়ার ভিতরে বা বেশি পীড়া না দেওয়াই ভালো। তাহলে প্রাইমারি ইনফার্টিলিটি আমরা কখন বলবো? যখন একটা মানুষ নতুন, দেখা গেল নিউলি ম্যারিড কাপল, তারা 1 বছর ধরে ট্রাই করছে উইদাউট এনি ব্যারিয়ার মেথড অথবা আনপ্রোটেক্টিভ কোয়াটাস, তারপরও 1 বছরের বেশি যদি ট্রাই করার পরে কারো বাচ্চা না হয়, তখন আমরা তাকে বলবো প্রাইমারি ইনফার্টিলিটি। সেকেন্ডারি ইনফার্টিলিটি কখন বলবো? যে আগে একবার প্রেগনেন্ট হয়েছে, সামহাউ এখন চেষ্টা করার পরও তার বাচ্চা হচ্ছে না, তখন আমরা তাকে বলবো সেকেন্ডারি ইনফার্টিলিটি। আচ্ছা, এরপরে কি কি কারণে একটা সাকসেসফুল কনসেপশন হয়? আমরা একটা ইনফার্টিলিটি পড়ার আগে এইটুকু জিনিস জেনে আসি যে একটা যে সাকসেসফুল প্রেগনেন্সি বা সাকসেসফুল কনসেপশন, এটা হওয়ার জন্য কোন কোন ফ্যাক্টর দরকার।
খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু না, জাস্ট আপনাদের জানার জন্য বলে রাখা যে অবশ্যই একটা স্পার্মটাকে ভালো হতে হবে। স্পার্মটা যখন আমরা এমব্রায়োলজি ক্লাসে পড়েছিলাম তখন আমরা স্পার্মাটোজেনেসিস পড়েছি, সেই স্পার্মটা ভালো কিনা, স্পার্ম যে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যাচ্ছে সেখানে যে তার যে কিছু কন্ডিশনিং হচ্ছে যাকে আমরা বলছিলাম ক্যাপাসিটেশন হলো কিনা, অ্যাক্টোজোমাল রিয়াকশন হলো কিনা, স্পার্মটা মোটাইল কিনা, দৌড়ে যেতে পারছে কিনা, তারপরে সে করোনা রেডিয়েটা জোনা পেলিসিডা এই যে লেয়ারগুলা ভেদ করে স্পার্মের নিউক্লিয়াস এবং ওভামের নিউক্লিয়াস যে ফিউশন হয় সেটা হতে পারলো কিনা। অপর দিকে একটা ফিমেলের ক্ষেত্রে যদি তাকাই, আমি ওভারি, ফেলোপিয়ান টিউব, ইউটেরাস এই তিনটাকেই যদি ভাগ করে আসি, তার ঠিক মতো ওভুলেশন হচ্ছে কিনা, তার টিউবটা খোলা আছে কিনা, তার ইউটেরাসে কোনো প্যাথোলজি যদি না থাকে, এন্ডোমেট্রিয়ামটা যদি রিসেপটিভ এন্ডোমেট্রিয়াম হয়, তার পরবর্তীতে ফার্টিলাইজেশন হওয়ার পরে ঠিক মতো ইমপ্লান্টেশন হবে। তাহলে এই কয়েকটা ফ্যাক্টর হচ্ছে রেসপন্সিবল ফর সাকসেসফুল কনসেপশন। এখন এই ঘটনাগুলো যদি না ঘটে তাহলে ইনফার্টিলিটি হবে। ছেলেদের ক্ষেত্রে মেল ইনফার্টিলিটি, ফিমেলদের ক্ষেত্রে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে অসুবিধা থাকতে পারে। কি কি কারণে ইনফার্টিলিটি হচ্ছে? তাহলে মেল ইনফার্টিলিটি যদি আমি একটু দেখি, তাহলে হয়তো স্পার্মাটোজেনেসিসটা ঠিকমতো হচ্ছে না, তার পরবর্তীতে তার স্টোর থাকার জায়গা কোথায়, এপিডিডাইমিস, হয়তো তার যে ইফারেন্ট ডাকটিউল যে সিস্টেম সেখানে অবস্ট্রাকশন থাকতে পারে, তার ট্রান্সপোর্টের পথে সমস্যা থাকতে পারে, সে যে ডিপোজিট হবে ভ্যাজাইনাতে সেইখানে সমস্যা থাকতে পারে, অথবা সেমিনাল ফ্লুইড একটা স্পার্মকে ফেল্টিক এনভায়রনমেন্ট দেয়, সেই সেমিনাল ফ্লুইডে ইরোর থাকতে পারে, তখনই দেখা যেতে পারে মেল ইনফার্টিলিটি হতে পারে। স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে ফিজিওলজিকে এটা আপনারা সবই জানেন, এফএসএইচ এবং লেডিক সেলের যে কাজগুলো ছিল, সার্টলি সেলের যে কাজ ছিল, এই জিনিসগুলো আমরা এমব্রায়োলজি ক্লাসে জেনে ফেলেছি। এখন চলে আসি কমন কজেস অফ দ্য মেল ইনফার্টিলিটি। প্রিটেস্টিকুলার, টেস্টিকুলার এবং পোস্ট টেস্টিকুলার কয়েকটা ভাগে ভাগ করে বলা হয়েছে। তাহলে প্রিটেস্টিকুলারের ক্ষেত্রে কি কি আছে? কিছু জেনেটিক ব্যাপার আছে, যেমন কালম্যান সিনড্রোম হতে পারে, 47XXY ক্রোমোজোম যদি পাই, আবার দেখা যেতে পারে ওয়াই ক্রোমোজোমের কিছুটা মাইক্রো ডিলিশন হয়ে গেল, ডিলিট যদি হয়ে যায়। এছাড়া সিঙ্গেল জেন মিউটেশন যদি হয়, এন্ডোকাইনের ক্ষেত্রে গোনাডোট্রপিন ডেফিসিয়েন্সি, ওবেসিটি, তার মেলের ক্ষেত্রে যদি থাইরয়েড ডিসফাংশন থাকে, হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া থাকে, এছাড়া তার ইরেকটাইল ডিসফাংশন, ইম্পর্টেন্সি হতে পারে, সে যদি অ্যান্টি হাইপারটেনসিভ হয়, সাইকোটিক হয় এবং সে এই কারণে যদি অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায়, তাহলে দিস আর দ্য প্রিটেস্টিকুলার কজ। এটা এখানে কিন্তু কোনো মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে আমি কোনো স্পেসিফিক টেস্টিস এর কথা বলি নাই। আদার যে কি কি হরমোনাল প্রবলেম থাকতে পারে, কি কি ক্রোমোজোমাল সমস্যা থাকতে পারে, কি কি ড্রাগ রিলেটেড ব্যাপার থাকতে পারে, সেই কথাগুলো বললাম। এখন চলে আসি টেস্টিস কি সমস্যা থাকতে পারে। তাহলে টেস্টিকুলার কজের ক্ষেত্রে যে জিনিসটা থাকে, আমরা জানি এখানে একটা সিলিয়ারি বিট হয়, তাহলে সিলিয়াগুলো যদি মোটাইল না হয়, ইমোটাইল সিলিয়া হয়, দ্যাট ইন্ডিকেট কার্টেজেনাস সিনড্রোম, এটা হলে সমস্যা। ক্রিপ্টোরকাইডিজম যদি থাকে, সেই ছেলেটার যদি বাচ্চাকালে কখনো মামস অথবা অর্কাইটিস হয়, তাহলে এই ইনফেকশনের জন্য পরবর্তীতে সে মেল ইনফার্টিলিটিতে ভুগতে পারে। এছাড়া কিছু টক্সিন দেখা গেল সে স্মোক করে অথবা অ্যালকোহল খায়, এরকম যদি হয়, আমরা যখন ইনফার্টিলিটির হিস্ট্রি নেই, মেলের ক্ষেত্রে কয়েকটা হিস্ট্রি নেই। কি কি হিস্ট্রি নেই? তার বয়স কত, সে কি জব করে, তৃতীয় কথা তার হচ্ছে সে স্মোক করে কিনা, কোনো সিগনিফিকেন্ট মেডিকেল অথবা সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা। তাহলে এইজ দেখে আমরা বুঝে ফেলি তার অ্যাডভান্স এজ কিনা। দ্বিতীয় যে কথা, সে কি বিজনেস করে, কারণ আমরা জানি যে স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগে, তো 32 ডিগ্রি যদি বেশি, সে যদি হট এনভায়রনমেন্টে কাজ করে তাহলে স্পার্মাটোজেনেসিস হ্যাম্পার হয়, তাহলে এই একটা সমস্যা। দ্বিতীয় যে কথা আমরা বলি যে তার স্মোক করে কিনা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্মোকিং এর কারণে কিন্তু টেস্টিকুলার যে কজ অফ মেল ইনফার্টিলিটি, এই কারণে স্মোক অথবা অ্যালকোহল কেউ যদি ইনটেক করে সেটাকে আমরা কি বলি, ইনহিবিট করি। তার পরবর্তীতে আমরা বলি কোনো সিগনিফিকেন্ট মেডিকেল এবং সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা। কেন মেডিকেল হিস্ট্রির কথা বলি? তাহলে এই যে দেখেন মামস অর্কাইটিস যদি থাকে তাহলে তার সমস্যা হতে পারে। এছাড়া আর কিছু ইমিউনোলজিক কজ আছে, সেই জিনিসগুলো এই যে এক কথায় লেখা। পোস্ট টেস্টিকুলারের ক্ষেত্রে যদি চলে আসি, তাহলে কি হতে পারে, তার ইফারেন্ট ডাক, তার টেস্টিস ভালো আছে, কিন্তু আমি যে পথ দিয়ে বের হব, আমার ঘর ঠিক আছে কিন্তু ঘরের রাস্তা ঠিক নেই, তাহলে কিন্তু সমস্যা। তাহলে পোস্ট টেস্টিকুলারের ক্ষেত্রে কি সমস্যা? অবস্ট্রাকশন যদি থাকে ইফারেন্ট ডাক্টে, তাহলে সমস্যা হতে পারে। কনজেনিটাল অ্যাবসেন্স অফ দ্য ভাজ ডিফারেন্স কোথায় হয়? সিস্টিক ফাইব্রোসিস, এই কারণে দেখা যায় মেল ইনফার্টিলিটি। এই কজটা আপনি গোল চিহ্ন দিয়ে রাখেন, ইনফিনিটি স্টার, আজীবন ভুলবেন না। নেক্সট চলে আসি কিছু অ্যাকোয়ার্ড ইনফেকশন। মেডিকেল হিস্ট্রির কথা আমি বলেছিলাম একটু আগে, কোন কোন মেডিকেল হিস্ট্রি আরো বেশি ইম্পর্টেন্ট? টিবি, গনোরিয়া, ইনফিনিটি স্টার।
সার্জিক্যাল হিস্ট্রির কথা একটু আগে বললাম, পেলভিক রিজিয়নে যদি কোনো সার্জারি হয় তাহলেও কিন্তু স্পারমাটোজেনেসিস হ্যাম্পার হয়। যেমন কারো যদি হার্নিওগ্রাফি হয়, ভ্যাসেকটমি হয়, এইসব ক্ষেত্রে দেখা যায় ব্লাডার নেক সার্জারি হয়, হাইপোস্পিডিয়ার যদি কারেকশন হয়, এইসব ক্ষেত্রেও কিন্তু ইম্পেয়ার্ড হতে পারে। এছাড়া কি ইজাকুলেটরি ফেইলিউর এবং রেট্রোগ্রেড ইজাকুলেশন যদি হয় তাহলে মেল ইনফার্টিলিটি হয়। এখন চলে আসি, এই জিনিসগুলাই মোটামুটি এই ক্ষেত্রে বলা আছে। তাহলে আমরা জানি যে হট এনভায়রনমেন্টে কাজ করলে টেম্পারেচার বেড়ে যায় এবং সেই কারণে স্পারমাটোজেনেসিস হ্যাম্পার হয়। অপরদিকে যে স্পেসিফিক কিছু ডিজিজ, টিবি, গনোরিয়া, এরা কিছু সমস্যা করতে পারে। এছাড়া কারো যদি ছোটকালে মাম্পস অর্কাইটিস হয়, এই সবগুলো জিনিস কিন্তু আমাদের ইনফার্টিলিটির জন্য রেসপন্সিবল। তাহলে টেম্পারেচারের যে বিষয়টা সেটা এখানে ছিল। এছাড়া স্পারমাটোজেনেসিস হওয়ার জন্য সময় লাগে 74 দিন। তাহলে এর সাথে অ্যাডিশনাল 10 থেকে 20 দিন আমরা অ্যাড করি, কারণ এই যে ট্রাভেল করে তাকে এপিডিডাইমিস থেকে অন্যান্য জায়গায় যেতে হয় এই জন্য। কমন কজ যদি আমি ভাগ করি তাহলে কি কি বলবো মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে? হাইপোথ্যালামো পিটুইটারি ডিসঅর্ডার, এছাড়া টেস্টিকুলার ডিসঅর্ডার হতে পারে 30 to 40% ক্ষেত্রে, এবং ডিসঅর্ডার অফ দ্য স্পার্ম ট্রান্সপোর্ট সেটা থাকতে পারে, আর ইডিওপ্যাথিক কিছু কজ। তাহলে মেইনলি যদি আমরা সার্চ করি তাহলে দেখা যায় ইডিওপ্যাথিক কজটাই বেশি, হুইচ ইজ রেসপন্সিবল ফর 10 to 15%। এরপরে চলে আসি কিছু সিমেন অ্যাবনর্মালিটির ক্ষেত্রে আমরা কিছু নোমেনকালচার পড়ি, যেমন অ্যাজোস্পার্মিয়া। যদি স্পার্ম না থাকে তাহলে তাকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া। কোন কোন ক্ষেত্রে হতে পারে? মেইনলি মনে রাখবেন ক্লিন ফিল্টার সিনড্রোম, বাকিগুলা দেখবেন, ঠিক আছে? ক্লিন ফিল্টার সিনড্রোম আপনার জন্য ইনফিনিটি স্টার। তাহলে অ্যাজোস্পার্মিয়া পাওয়া যায় ক্লিন ফিল্টার সিনড্রোমে। অলিগোজোস্পার্মিয়া মানে স্পার্ম কাউন্ট যদি কমে যায় তাকে আমরা বলি অলিগোজোস্পার্মিয়া। এটা এই ক্ষেত্রেও কিছু কিছু জেনেটিক এন্ডোক্রাইনোপ্যাথি কিছু রেসপন্সিবল থাকতে পারে। আর কিছু থাকে মোটিলিটিতে সমস্যা, যেমন অ্যাবনর্মাল মোটিলিটি থাকতে পারে, ভ্যারিকোসিল, স্পার্মের স্ট্রাকচারাল ডিফেক্ট যদি থাকে সেই ক্ষেত্রে কিছু মেটাবলিক অ্যাবনর্মালিটির জন্য। অ্যাজোস্পার্মিয়া আর নর্মাল মানে নর্মাল যে স্পার্ম সেটার মধ্যে আমি একটা জিনিস দেখাচ্ছি। আমরা যদি নর্মালি সিমেন নেই তাহলে এতগুলো দেখা যায় স্পার্ম, অনেক স্পার্ম থাকে, এত বেশি দৌড়াতে থাকে। অপরদিকে যদি অ্যাজোস্পার্মিয়া দেখাই তখন দেখবো একটাও স্পার্ম নাই। তাহলে আমরা নরমাল দেখতে পাচ্ছি। যদি এখান থেকে কাউন্ট কমতে থাকে তাহলে কি মাইল্ড হলে এই রকম বিষয় থাকে, মডারেটে আরো কমে যায়, সিভিয়ারে তো আরোই কমে যায়, ঠিক আছে? তাহলে আমরা নরমাল থেকে অলিগোস্পার্মিয়া যে অলিগোস্পার্মিয়ার একটা অংশ দেখে নিলাম। এখন চলে আসি ফিমেল ইনফার্টিলিটি। তাহলে ফিমেল ইনফার্টিলিটির ক্ষেত্রে আমি প্রথমেই মনে রাখবো ফিমেল স্ট্রাকচার কি কি আছে। বাইরে থেকে যদি একটু যাই, প্রথমে একটা ওভারি, তারপরে কি ফেলোপিয়ান টিউব, তারপরে ইউটেরাস, সার্ভিক্স। তাহলেই দেখেন আপনার এই সিকোয়েন্সটা চলে আসবে। ওভুলেটরি ডিসফাংশন হতে পারে, টিউবাল ডিজিজ হতে পারে, ইউটেরাইন ফ্যাক্টর, সার্ভাইকাল ফ্যাক্টর। এছাড়া কি থাকতে পারে? পেলভিক এন্ডোমেট্রিওসিস। এদের মধ্যে অ্যামং দেম তাদের ভেতরে কোনটা বেশি রেসপন্সিবল? ওভুলেটরি ডিসফাংশন, হুইচ ইজ রেসপন্সিবল ফর 30 to 40% কেসেস। ওভারঅল যদি আমরা মেল এবং ফিমেল ইনফার্টিলিটি হিসাব করি তাহলে কিন্তু অলমোস্ট দুই পক্ষই রেসপন্সিবল 50-50। মেলের ক্ষেত্রে 30 to 40, ফিমেলের ক্ষেত্রে 40 to 50, এইরকম একটা রেশিও। এই জন্য কারো বাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা যে একতরফা ভাবে ফিমেলকে দোষ দিই, সেই দোষ দেওয়ার সুযোগটা কিন্তু নাই। তার বড় একটা কারণ থাকে, আমাদের মেলরা সিমেন অ্যানালাইসিস করতে চান না। এই জন্যই দেখা যায় মেল ইনফার্টিলিটির অংশটা অনেকাংশেই বাদ থেকে যায়। খুব দুঃখজনক ভাবে হলেও এটাই সত্য যে মেয়েদের ঘাড়েই বেশি একটা দোষ দেওয়া হয়। এখন চলে আসি কজেস অফ ফিমেল ইনফার্টিলিটি। তাহলে প্রথমেই বলেছি যে ওভুলেটরি ডিসফাংশন। দ্বিতীয়ত যে টিউব, হয়তো সেই টিউবটা ভালো নাই অথবা ফেলোপিয়ান টিউব ব্লক আছে। অনেক সময় দেখা যায় বাইল্যাটারাল টিউবাল ব্লক, ক্ষেত্র বিশেষে টিউবাল ইনফেকশন হয়ে ব্লক হয়ে গেল। আবার দেখা যায় ইউটেরাইন ক্যাভিটির ভেতরে ফাইব্রয়েড থাকতে পারে, ইন্টারমিউরাল ফাইব্রয়েড, সাবসেরাস, সাবমিউকাস, বিভিন্ন ধরনের এন্ডোমেট্রিয়াল পলিপ, নানান প্রবলেম থাকতে পারে। সার্ভিক্সের ক্ষেত্রে যদি আসি, সার্ভাইকাল স্টেনোসিস থাকতে পারে, ওখানে নেবোথিয়ান সিস্ট থাকতে পারে, ভ্যাজাইনার এখানেও প্রবলেম থাকতে পারে। অপরদিকে কি বাইরের দিকে কি থাকতে পারে? এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এন্ড টিস্যু এন্ডোমেট্রিয়ামে না থেকে বাইরের দিকে চলে গেল, এটার নামই এন্ডোমেট্রিওসিসও থাকতে পারে। তাহলে আমরা দেখছি কি কি ফ্যাক্টর ফিমেল ইনফার্টিলিটির জন্য রেসপন্সিবল। তাহলে দেখেন ওভারিয়ান ফ্যাক্টর, টিউবাল ফ্যাক্টর, ইউটেরাইন এন্ড সার্ভাইকাল ফ্যাক্টর, যে কথা এতক্ষণ আলোচনা করে আসলাম। দত্তবের একটা পিকচারের দিকে যদি আমি একটু তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে এক কথায় একটা নজরে ইন এ নাটশেল সব কজগুলা দেয়া আছে। এই পিকচারটা আপনারা ইনফিনিটি স্টার দিয়ে ফেলেন। তাহলে ওভারিয়ান ফ্যাক্টরের ক্ষেত্রে কি দেখেন 30 to 40% পার্সেন্টেজ পড়বেন, কস পড়বেন। তাহলে কি হতে পারে? পলিসিস্টিক ওভারি হতে পারে,
আর কি হতে পারে, প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর, রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম, এই জিনিসগুলো থাকতে পারে। টিউবে যদি আসি, টিউবে ডিজিজ থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে, এন্ডোমেট্রিওসিস থাকতে পারে 25 থেকে 35% ক্ষেত্রে। চলে আসি ইউটারাসের ভেতরে, কি হতে পারে, ইমপ্লান্টেশন ঠিকমতো হলো না, ইউটারাসের ভেতরে টিবি থাকলো, ফাইব্রয়েড থাকলো, আশারম্যান সিনড্রোম, দ্যাট মিন্স ইউটারাইন সাইনেকিয়া, একটা ওয়াল আরেকটা ওয়ালের সাথে অ্যান্টেরো এন্ড পোস্টেরিয়র ওয়াল যদি লেগে যায়, দিস ইজ কল্ড ইউটারাইন সাইনেকিয়া অথবা আশারম্যান সিনড্রোম। এরকম দুই ওয়াল একসাথে লেগে থাকতে পারে, দ্যাট মিন্স সাইনেকিয়া হতে পারে, অথবা কনজেনিটাল ম্যালফরমেশন, যেটা আমরা প্রথম দিককার ক্লাসে পড়েছিলাম যে মুলেরিয়ান কিছু অ্যাবনর্মালিটি, যেমন সেপ্টেড ইউটারাস, বাইকর্নুয়েট ইউটারাস, ইউটারাইন ডাইডেলফাইস, এই ধরনের বিভিন্ন কনজেনিটাল অ্যাবনর্মালিটিও কিন্তু থাকতে পারে। চলে আসি আদার যে বিষয়গুলো থাকে, বাদ বাকি যে জায়গাগুলো, সেই ক্ষেত্রে কি হতে পারে, পেলভিক যে কজগুলা, এন্ডোমেট্রিওসিস এবং অন্যান্য আর কিছু জিনিস থাকতে পারে। যদি চলে আসে সার্ভিক্স, সার্ভিক্সে কি হতে পারে, সার্ভাইকাল স্টেনোসিস থাকতে পারে, সার্ভিসাইটিস থাকতে পারে, ইনইফেক্টিভ স্পার্ম পেনিট্রেশন, কিছু ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর রেসপন্সিবল হতে পারে এই ফিমেল ইনফার্টিলিটির জন্য। তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম সেই জিনিসগুলো একটা বক্সে দেয়া আছে, এই বক্সটা আপনার ট্রিপল স্টার দিয়ে পড়ে ফেলবেন। মেইনলি পড়বেন এই যে পিকচারটা আমি দেখালাম, এই পিকচারটা আপনাদের জন্য ইনফিনিটি স্টার, প্রতিটা কজ ভালোভাবে পড়বেন। মেল ইনফার্টিলিটির চেয়ে ফিমেল ইনফার্টিলিটিটা ভালো করে পড়বেন। মেল ইনফার্টিলিটিতে কোন জিনিসটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, সিমেন অ্যানালাইসিস। WHO 2010 অনুযায়ী সিমেন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এই প্যারামিটারগুলো দেখি এবং এই জিনিসগুলো দেখি। আর এইসব ক্ষেত্রে দেখা যায় পিএইচ কত থাকে, 7.2 থেকে 7.5। যদি আমরা চলে আসি যে ভলিউম কত থেকে 2 ml অথবা মোর থাকার কথা, ভিসকোসিটি এত, কনসেন্ট্রেশন 20, স্পার্ম কাউন্ট 40 মিলিয়নের বেশি, মোটিলিটি মোর দেন 50%, প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মোটিলিটি থাকার কথা, মরফোলজি মোর দেন 14% নর্মাল ফর্মে থাকার কথা, ভায়াবিলিটি 75% ভায়াবল হবে অথবা লিভিং হবে। আর নিচেরগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, এই ভায়াবিলিটি পর্যন্ত যে জায়গাটা, এইটুকু আপনাদের জন্য ইনফিনিটি স্টার। নমেনকালচারগুলো একটু আগে আলোচনা করেছি। একটা জিনিস ছিল অ্যাস্পার্মিয়া, মানে নাই, তার মানে ফেইলিউর টু ইমিশন অফ দ্য স্পার্ম, তার মানে ইজাকুলেশনই হচ্ছে না। এরপরে চলে আসি অলিগোস্পার্মিয়া, অলিগো মানে কম, তার মানে লো সিমেন ভলিউম। এরপরে আমরা চলে আসি পলিজোস্পার্মিয়া, মানে কাউন্ট হচ্ছে বেশি, 350 মিলিয়নের বেশি। অ্যাজো মানে কি, কোনো কিছু নাই। অ্যাস্থেনো মানে কি, মোটিলিটি কম। নেক্রো মানে কি, মরা, তার মানে ডেড অথবা মোশনলেস স্পার্ম। টেরাটো মানে কি, অ্যাবনর্মাল মরফোলজি। অলিগো অ্যাস্থেনো টেরাটোজোস্পার্মিয়া মানে কি, এই যে তিনটা, এই তিনটার সমন্বয়ে যদি থাকে তাহলে তাকে আমি বলবো অলিগো অ্যাস্থেনো টেরাটোজোস্পার্মিয়া। এখন আমি চলে আসি মেল ইনফার্টিলিটির পাশে। ফিমেল ইনফার্টিলিটির কজগুলো পড়েছি, এবার ওভুলেশন কিভাবে আমরা কনফার্ম করি বা ডায়াগনোসিস করি। প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন এখান থেকে একটা এসবিএ ছিল এবং এর আগে এমসিকিউ ছিল। তাহলে ডায়াগনোসিস অফ দ্য ওভুলেশনের ক্ষেত্রে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি, ডিরেক্ট এবং ইনডিরেক্ট এন্ড কনক্লুসিভ। কনক্লুসিভ মানে কি, একটা মানুষ প্রেগনেন্ট হলো, তার মানে তার ওভুলেশন হয়েছে, এই বিষয়ে আর কোনো সন্দেহ আছে? তাহলে কনক্লুসিভ তখনই বলবো যখন একটা মানুষের প্রেগনেন্সি হয়ে গিয়েছে, বাচ্চা হয়ে গেল, তার মানে তার অবশ্যই ওভুলেশন হয়েছিল, মানে রেট্রোস্পেক্টিভ একটা বিষয়। তাহলে এই গেল একটা বিষয়। ইনডিরেক্টলি আমরা কিভাবে বের করতে পারি, কারো মিনিস্ট্রাল হিস্ট্রি দেখে, পেরিফেরাল এন্ড অর্গানের চেঞ্জ দেখে, আর গোনাডোট্রপিনের অ্যাসে করে। তাহলে মিনিস্ট্রাল হিস্ট্রি যখন আমি দেখব তখন আমি কি কি জিনিস দেখতে পারি। মিনিস্ট্রাল হিস্ট্রির ক্ষেত্রে আমি দেখব তার রেগুলার মিনিস্ট্রেশন হচ্ছে কিনা। আর যে কোশ্চেনটা পরীক্ষাতে ছিল এই লাইনটা ইনফিনিটি স্টার দেন। মিড মিনিস্ট্রাল ব্লিডিং হতে পারে, সেই সাথে যে বিষয়টা ওভুলেটরি পেইন, স্লাইট শার্প একটা পেইন হয় মিড মিনিস্ট্রাল পিরিয়ডে, তখন দেখা যায় এই যে পেইন, এই ওভুলেটরি পেইনটার আরেকটা স্পেশাল নাম বলি মেটিল মার্স সিনড্রোম বা মেটিল মার্স যে পেইন। সেটা যে ঘটনাটা এখানে ঘটে, ম্যাচিউর যে গ্রাফিয়ান ফলিকল তখন যখন রাপচার হয়ে ওসাইটটা চলে আসে তখনই কেবলমাত্র একটা শার্প পেইন হয়। দিস ইজ কল্ড ওভুলেটরি পেইন, যার আরেকটা মেটিল মার্স সিনড্রোম। এই মেটিল মার্স শব্দটাই পরীক্ষাতে ছিল। এখন চলে আসি, তার কিছু প্রিমিনিস্ট্রাল সিমটম অ্যাপিয়ার করতে পারে, পেরিফেরাল এন্ড অর্গানের চেঞ্জ হতে পারে, বেজাল বডি টেম্পারেচারটা অল্প কিছু বেড়ে যায়। এই বক্সটা ইনফিনিটি স্টার আপনাদের জন্য।
এছাড়া আমরা কখন বুঝবো, আমরা যদি দেখি আরো কিছু সার্ভাইকাল মিউকাস স্টাডিটা এই সময় চেঞ্জ হয়ে যায় এবং ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য ফান্ড প্যাটার্ন, ভ্যাজাইনাল সাইটোলজি যদি করি, এমআই ইন্ডেক্স যেটা সেটা লেফটের দিকে শিফট হয়ে যায়। কিছু হরমোন যদি এস্টিমেশন করি দেখবো আমরা যেহেতু ওভুলেশনের পরবর্তীতে কোন হরমোনটার বাড়ার কথা, প্রোজেস্টেরন হরমোন। বিফোর ওভুলেশন দ্যাট মিনস প্রলিফারেটিভ ফেজ, সেখানে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেশি থাকে। আফটার ওভুলেশন এই সময় সিক্রেটরি ফেজ, এই সময় কোন হরমোন বেশি থাকবে, সেরাম প্রোজেস্টেরন। তাহলে সেরাম প্রোজেস্টেরন আমরা এই সময় বেশি পাবো। এলএইচটাও বেশি পাবো, ইস্ট্রাডিওলটা মিস সাইকেলে রেস্ট করে। ইউরিনারি এলএইচ আমরা করে দেখতে পারি। আর কি করতে পারি, সনোগ্রাফি করতে পারি। সনোগ্রাফি যখন আমরা করব তখন দেখবো সুন্দর একটা কর্পাস লুটিয়াম। এছাড়া ডিরেক্টলি যদি আমি দেখি, ডিরেক্টলি কিন্তু যখন আমি ল্যাপারোস্কোপি করব, এই ল্যাপারোস্কোপির সময়ই কিন্তু আমি ওভুলেশনটা বের করে ফেলতে পারি। কিভাবে বের করতে পারি, এই যে আমাদের ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকলটা ছিল, সেই ফলিকলের যে ওয়ালটা, সেই ওয়ালটা কি হবে, একটু এবড়ো থেবড়ো থাকবে। পাউচ অফ ডাগলাসে কিছু কালেকশন থাকতে পারে। এই জিনিসগুলো দেখে আমরা ল্যাপারোস্কোপিক্যালি বুঝবো যে তার ওভুলেশন হয়েছে। কনক্লুসিভ কি, প্রেগন্যান্সি হলে অবশ্যই বুঝবো সে প্রেগন্যান্ট। তাহলে দেখেন এই যে আমরা একটা কর্পাস লুটিয়াম দেখতে পাচ্ছি, সেই কর্পাস লুটিয়ামটা দেখে আমি বুঝলাম যে তার অবশ্যই কি হয়েছে। এটা ল্যাপারোস্কোপিক একটা পিকচার আপনাদের জন্য এনেছি দেখানোর জন্য। তাহলে কর্পাস লুটিয়াম আমি কখন পাবো, ওভুলেশন হওয়ার পরে যে বাকি অংশটা থাকবে সেটাই কর্পাস লুটিয়াম। তাহলে এটা দেখে আমি বুঝতে পারছি যে তার অবশ্যই কি হয়েছে, ওভুলেশন হয়েছে। এছাড়া ল্যাপারোস্কোপি ক্রোমোপার্টিবিউশনের কথা বললাম। ক্রোমোপার্টিবিউশন মানে কিছুই না, ডাই দিয়ে দেখা। ল্যাপারোস্কোপির সময় আমরা দেখে নিতে পারি। আর ল্যাপারোস্কোপি হচ্ছে আমাদের একটা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে আমরা ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি টিউবাল ফ্যাক্টরটা ইভালুয়েশন করে ফেলতে পারি। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য। ক্রোমোপার্টিবিউশন মানে ল্যাপারোস্কোপিক্যালি আমরা ডাই দেই এবং সেই ডাইটা দেখি দুইটা টিউব দিয়ে এই নীল কালারের ডাইগুলো যাচ্ছে কিনা। যদি দেখি না যায় নাই এবং সে পাউচ অফ ডাগলাস পর্যন্ত এসে পৌঁছায় নাই, তাহলে আমি বুঝতে পারি যে তার টিউব ব্লক। তাহলে ল্যাপারোস্কোপি অ্যান্ড ক্রোমোপার্টিবিউশন, দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর ইভালুয়েশন অফ টিউবাল ফ্যাক্টর ইনফার্টিলিটি। এই লাইনটা আপনাদের এসবিএ হিসেবে পরীক্ষাতে চলে আসতে পারে। ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি স্টারের লাইন দাগ দিয়ে ফেলেন। ম্যানেজমেন্ট কিভাবে করবেন, অ্যাকর্ডিং টু কজ। তাহলে প্রথমে আমরা মেলের ক্ষেত্রে একটা সিমেন অ্যানালাইসিস করে নিব, পরবর্তীতে ফিমেলে হরমোনাল ইভালুয়েশনে চলে যাব। প্রথম আমার কাজ থাকবে কি, ওভুলেটরি কোনো কজ আছে কিনা সেটা দেখা। যদি আমি দেখি ওভুলেটরি কজ নেই, তার পরবর্তীতে আমি ইউটারাইন কজও খুঁজবো একই সাথে। যখন টিভিএস করব বা অন্যান্য পরীক্ষা করব, অ্যাট লাস্ট আমি টিউবাল ফ্যাক্টরে চলে যাব যে আমার কোনো কিছু রেসপন্স করছে না, তার মানে হয়তো টিউবাল ফ্যাক্টর অ্যাবনর্মালিটি। তখন আমি ল্যাপারোস্কোপি করে সেটাকে কনফার্ম করে আমি বাদবাকি ট্রিটমেন্ট অপশনে চলে যাব। কোন কোন ড্রাগ দিতে পারি, আমি যে ওভুলেটরি যদি ডিসফাংশন পাই তাহলে ওভুলেশন ইন্ডাকশনের জন্য কোন কোন ড্রাগ দিতে পারি। একটা ড্রাগ আপনাদের দেখাচ্ছি, এই ড্রাগটার নাম লেট্রোজোল। তাহলে এই যে শকটা, এই শকটা আপনাদের ফার্মাকোলজির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তাহলে এইখানে কি জিনিসটা লেখা আছে সেটা যদি এক নজরে আমি বলি, আমরা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে মেইন যে ড্রাগটা দেই, কিছু মেইন এজেন্ট, কিছু সাপোর্টিং এজেন্ট। তাহলে দুই পাশ থেকে দুই ধরনের ড্রাগ, একটা মেইন একটা সাপোর্টিং। মেইন এজেন্ট হিসেবে আমরা লেট্রোজোল, এছাড়া ক্লোবিফেনসাইটেট, আর কি দিতে পারি, কিছু ইনজেকশন যেমন এফএসএইচ, এলএইচ এগুলা দিতে পারি। অপর দিকে যে ড্রাগগুলো আমরা আরো একটু দিতে পারি সাপোর্টিং এজেন্ট হিসেবে, দেখা যায় ইনফার্টিলিটির পেশেন্টদের অ্যাসোসিয়েটেড থাকে কিছু ডিজিজ। যদি আমরা দেখি যে তার হাইপোথাইরয়েডিজম আছে, তখন আমরা হাইপোথাইরয়েডিজম কারেক্ট করার জন্য হাইপোথাইরয়েডিজমের যে ড্রাগগুলা, থাইরক্স এই জাতীয় ড্রাগ দিব। যদি দেখি সে ওবেস, মেটফর্মিন দিতে পারি। ইনসুলিন রেজিস্ট্যান্স, মেটফর্মিন দিতে পারি। আর যদি আমার প্রয়োজন হয় প্রোলাকটিন লেভেল বেশি থাকে, সেটা কমানোর জন্য ক্যাবারগোলিন অথবা ব্রোমোক্রিপ্টিন, এইসব ড্রাগগুলো কিন্তু আমরা চয়েজে রাখতে পারি। যদি দেখি এর সাথে তার কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া আছে, তখন আমরা কর্টিকোস্টেরয়েড দিতে পারি। তাহলে মেইন এজেন্ট আমাদের লেট্রোজোল, এছাড়া ক্লোমিফেনসাইটেট। এই দুইটা ড্রাগের কথা আপনাদের ভোলা যাবে না। এছাড়া ইনজেক্টেবল গোনাডোট্রপিন। এখন যে বিষয়টা, ক্লোমিফেনসাইটের যে জিনিসটা, এটা অ্যান্টি অ্যান্ড্রোজেনিক, এছাড়া একই সাথে কিছুটা উইকলি ইস্ট্রোজেনিক। সে কি কাজ করে, সে কাজ করে ইস্ট্রোজেন যে রিসেপ্টর, সেই ইস্ট্রোজেন রিসেপ্টরটাকে ব্লক করে। অপরদিকে লেট্রোজোল হচ্ছে আমাদের সবচাইতে বেশি পছন্দের ড্রাগ
ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট আমরা ক্লোমিফেনের চেয়েও আমরা প্রেফার করি লেট্রোজল। তাহলে ফার্স্ট লাইন ড্রাগ কি? লেট্রোজল। ইনফিনিটি স্টার প্রয়োজনের পাশে লিখে ফেলেন। লেট্রোজল কিভাবে কাজ করে? সে হচ্ছে অ্যারোমাটেজ ইনহিবিটর। দিস ইজ দ্য প্রাইমারি ড্রাগ ফর ওভুলেশন ইন্ডাকশন। এই দুইটা লাইন ইনফিনিটি স্টার। কিভাবে কাজ করে সে আসলে এফএসএস লেভেলটাকে বাড়ায় দেয়, অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন এটাকে সে হচ্ছে বিপরীতভাবে কাজ করে। সাইড ইফেক্ট কি? আপনি লেট্রোজল দিচ্ছেন, দিতে দিতে দেখা যেতে পারে বেশি হাইপার স্টিমুলেশন হয়ে যেতে পারে। এই কারণে আমাদের কন্ট্রোলড ওভারিয়ান স্টিমুলেশন করা দরকার। তাহলে লেট্রোজেল এবং ক্লোমিফেন এই দুইটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। চলে আসি এন্ডোমেট্রিওসিস। হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস? যদি ফাংশনিং এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এন্ড স্ট্রোমা এন্ডোমেট্রিয়ামের ভেতরে না থাকে, যদি বাইরের দিকে থাকে, তখন তাকে ইউটারাইন মিউকাসের বাইরে থাকলে তাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস। এটা কি নিওপ্লাস্টিক কোনো কন্ডিশন? না, এটা নিওপ্লাস্টিক কন্ডিশন না, তবে তার ম্যালিগন্যান্ট ট্রান্সমিশন হয়তো হলেও হতে পারে। তাহলে এন্ডোমেট্রিওসিস যে হবে, তার এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ডগুলো যদি এন্ডোমেট্রিয়ামে না থাকে, অন্য কোথাও থাকে, কোথায় কোথায় থাকতে পারে? তাহলে তার সাইডগুলো কি কি আমরা যদি একটু দেখি, তাহলে কোথায় দেখতে পাচ্ছি? ওভারিতে আছে, ফেলোপিয়ান টিউবের সাথে লেগে আছে, ইউট্রাসের এখানে আছে, বাইরের যে ওয়ালগুলা সেই জায়গাগুলোতে থাকতে পারে, কিছু তার রিমোট সাইটও থাকে। তাহলে দেখেন এই যে ব্ল্যাক কালার, এখানে ঘটনাটা কি ঘটে? ঘটনা যেটা ঘটে, মিনিস্ট্রেশন যখন হয় তখন মিনিস্ট্রাল ব্লাড কোথা থেকে কোথায় চলে আসার কথা? মিনিস্ট্রাল ব্লাড ইউট্রাসের ভেতর থেকে, সার্ভিক্স থেকে ভ্যাজাইনা দিয়ে বাইরে চলে আসে। এইখানে যে ঘটনা ঘটে উল্টা ঘটনা। মিনিস্ট্রাল ব্লাডগুলা বাইরে না আসে, ইউট্রাসের ভেতরে থেকে জমতে জমতে বাইরের দিকে এই ফেলোপিয়ান টিউব দিয়ে রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন হয়। রেট্রোগ্রেড মানে কি? সে সোজা পথে না হেঁটে উল্টা পথে হাঁটে। তার মানে সে ভ্যাজাইনার দিকে না এসে সে কি কাজ করে? ফেলোপিয়ান টিউব দিয়ে ওভারির ভেতরে জমতে থাকে। যদি ওভারির ভেতরে জমে, তখন যে ঘটনাটা ঘটে এটাকে আমরা বলে ফেলি চকলেট সিস্ট। এছাড়া অন্যান্য যে জায়গা, এইসব প্রতি মাসে মাসেই কোথায় জমবে? ভ্যাজাইনা দিয়ে না বের হয়ে জমবে আমার ওভারিতে, চকলেট সিস্ট হয়ে গেল। ক্ষেত্র বিশেষে অন্যান্য যে জায়গা, এইসব জায়গাতেও জমতে পারে। তখন কি হয়? তখন এই সিলোমিক মেটাপ্লাসিয়া হবে, অন্যান্য যে থিওরি সেই থিওরিগুলো কাজ করবে। এবং এই যে ঘটনাটা তখন দেখা যায়, যদি ওভারিতে জমতে থাকে তখন কি হয়? এই এন্ডোমেট্রিওসিস হলে পেশেন্টটার অনেক পেইন হয়। যখনই মিনিস্ট্রেশন হবে তখনই এই ঘটনা ঘটবে, উল্টা দিকে যেতে থাকবে, তখন সেই পেশেন্টটার সিভিয়ার ডিসমেনোরিয়া হয়। এই কারণে দেখা যায় এই রকম ক্ষেত্রে যে বিষয়টা হয়, তার মাসিক যখন শুরু হবে, তাহলে মাসিক শুরুর 1-2 দিন আগে তার ব্যথাটা শুরু হবে, এবং মাসিক যখন শুরু হবে অ্যাট দ্য অনসেট অফ মিনিস্ট্রেশন তখনও পেইন থাকবে, পিকে উঠবে অ্যাট দ্য এন্ড অফ দ্য মিনিস্ট্রেশন। তাহলে 1-2 দিন আগে, তাহলে 1 to 2 days প্রায়ার টু মিনিস্ট্রেশন তার পেইন শুরু হলো, পুরা মাসিকের সময় তার ব্যথাটা থাকলো, শেষ পর্যায়ে যে মাসিকটা পিকে উঠে গেল। দিস ইজ দ্য প্যাটার্ন অফ ডিসমেনোরিয়া ইন কেস অফ এন্ডোমেট্রিওসিস। তাহলে আমরা যে কয়েকটা কথা বললাম, এন্ডোমেট্রিওসিস কি জিনিস, আমরা একটা সিনারিও আকারে যদি বলি, সিনারিওটা লিখে ফেলেন। একটা রিপ্রোডাক্টিভ এজের ফিমেলদের মেইনলি এন্ডোমেট্রিওসিসের সমস্যা হয়। একটা রিপ্রোডাক্টিভ ওমেন আপনার কাছে আসলো যে নালি প্যারা এবং যার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ এফেক্টেড থাকতে পারে, এই ক্ষেত্রে পেশেন্টটার কি হবে? যে সিমটমগুলো পেশেন্ট নিয়ে আসবে, যার সিভিয়ার ডিসমেনোরিয়া থাকবে, ডিপ সিটেড ডিসপ্যারেনিউরিয়া থাকবে, আর ইনফার্টিলিটির প্রবলেম নিয়ে আসবে। পেশেন্ট এসে বলবে যে ম্যাডাম আমি বাচ্চা চাই, এবং আপনি যখন মিনিস্ট্রাল হিস্ট্রি নেবেন তখন জিজ্ঞেস করবেন যে মিনিস্ট্রাল পিরিয়ড কততম কখন হয়? বলবে সাইকেল আমার রেগুলার, কিন্তু ম্যাডাম আমার এত বেশি ব্যথা হয় যে আমার ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যাম্পার করে, আমি কোনো কাজকর্ম করতে পারি না, আমাকে মেডিকেশন কোনো ড্রাগ খেয়ে আমার ব্যথাটা কমাতে হয়। আপনি জিজ্ঞেস করবেন হাজবেন্ডে থাকতে গেলে প্রবলেম হয় কিনা? বলবে যে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমার তো ডিসপ্যারেনিউরিয়া, আমার এইরকম সমস্যাও আছে। আপনি বুঝে ফেললেন তার ডিসপ্যারেনিউরিয়া আছে। তাহলে আমাদের যে এন্ডোমেট্রিওসিসের যে ট্রায়াড, সেই 3টা সিমটমের মধ্যে উল্লেখযোগ্য সিমটম সিভিয়ার ডিসমেনোরিয়া, ডিসপ্যারেনিউরিয়া, ইনফার্টিলিটি। কোন পেশেন্ট আসতেছে আপনার কাছে? রিপ্রোডাক্টিভ এজের নালি প্যারা পেশেন্টগুলো আসছে। তাহলে আপনার ডায়াগনোসিস ডিসপ্যারেনিউরিয়া দিয়ে পার্থক্য হয়ে যাবে। ডিসপ্যারেনিয়া বলার সাথে সাথে আপনি বুঝে ফেলবেন পেশেন্টের সম্ভবত এন্ডোমেট্রিওসিস আছে। তাহলে আমরা 5টা ডি দিয়ে এন্ডোমেট্রিওসিসের সিমটমগুলো মনে রাখি: ডিসমেনোরিয়া, ডিসপ্যারেনিউরিয়া, ডিসকেজিয়া, পেইনফুল ডিফিকেশন, আর কি ডায়রিয়া হতে পারে, আর ডিজিউরিয়া। তাহলে ডিসমেনোরিয়া, ডিসপ্যারেনিউরিয়া, ডিজিউরিয়া, ডিসকেজিয়া এন্ড ডায়রিয়া, দিস আর দ্য 5D ফর এন্ডোমেট্রিওসিস।
তাহলে কোন কোন সাইটে কারা কারা রিস্ক ফ্যাক্টর অলরেডি বলে ফেলেছি, যাদের লো প্যারিটি তার মানে নালি প্যারা, যারা বাচ্চা নিতে দেরি করে, যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ দ্যাট মিন্স ফ্যামিলি হিস্ট্রি আছে, এছাড়া অ্যাসোসিয়েটেড কিছু ফ্যাক্টর রেসপন্সিবল ফর হচ্ছে এন্ডোমেট্রিওসিস। তাহলে কোথায় কোথায় হতে পারে আমরা সাইটগুলো এক নজরে দেখে নিলাম, কি কি থিওরি এই ক্ষেত্রে অ্যাপ্লাইয়েবল। যদি পেলভিক এন্ডোমেট্রিওসিস হয় তাহলে রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন, জাস্ট এই জিনিসগুলো কোথায় কোথায় হতে পারে, পেলভিক পেরিটোনিয়ামে এই এন্ডোমেট্রিয়াল যে টিস্যুগুলো তারা জমতে পারে, অ্যাবডোমিনাল ভিসেরাল রেক্টোভাজানাল সেপ্টাম, আম্বলিকাস, অ্যাবডোমিনাল স্কার, এপিসোটমি স্কার, ভাজানা, সার্ভিক্স, লিম্ফ নোড এবং ডিস্ট্যান্স সাইট হিসেবে লাংস, প্লুরা, স্কিন, লিম্ফ নোড, নার্ভ। তার মানে এই যে আমরা একটু আগে এই পিকচারটা দেখেছিলাম যে কোথায় কোথায় থাকে, এই পিকচারটা যদি আমরা এক নজরে খেয়াল করি তাহলে এই সাইটগুলো আমাদের আর আলাদা করে মুখস্থ করতে হবে না। একই সাথে যে বিষয়টা রিমোট অনেক দূরবর্তী জায়গায়ও এই এন্ডোমেট্রিয়াটিক ইমপ্লান্ট হতে পারে, কোথায় কোথায়, আম্বলিকাস, অ্যাবডোমিনাল, লাংস, প্লুরা, ইউরেটাল, এছাড়া লেগ, নাজাল মিউকাসা। লাংস আর প্লুরাটা খুব গুরুত্ব সহকারে পড়বেন, তার একটা কারণ হচ্ছে যদি এইখানে ইমপ্লান্ট হয় তাহলে কিন্তু পেশেন্ট হেমোপটাসিস কমপ্লেইন করতে পারে। রোগীর হেমোপটাসিস তখন দেখা যায় আমরা মেডিসিন রিলেটেড কজগুলো এক্সক্লুড করার চেষ্টা করি, রোগীর যে এন্ডোমেট্রিওসিস আছে সেইটা হয়তো আমরা ডায়াগনোসিসই করতে পারি না, এইরকমও কিন্তু হতে পারে। তাহলে এন্ডোমেট্রিওটিক যে লেশন সেই লেশনগুলোর লোকালাইজেশন কি কি হয় এবং কোন কোন ক্ষেত্রে আমরা একটু আগে যেটা বললাম কোন কোন থিওরি, কিছু থিওরি আছে। এই যে রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন হচ্ছে, দেখেন মিনিস্ট্রাল ব্লাডগুলো যাচ্ছে, জমতেছে কোথায়, ওভারিতে, তাহলে কি হলো, চকলেট সিস্ট হলো। এছাড়া এই ব্লাডগুলো ছড়িয়ে ছিটিয়ে আরো অনেক জায়গায় চলে যেতে পারে। তাহলে প্রতি মাসে যদি ওভারির ভিতরে মিনিস্ট্রাল ব্লাডগুলো জমতে থাকে তাহলে কি হবে, এক পর্যায়ে এইটা একদিন, 2 দিন, 3 দিন এভাবে জমতে জমতে বড় একটা সিস্ট হয়ে যাবে। যখন বড় হয়ে যায় রোগীর ডিসপ্যারোনিরিয়া হয়, তখন আপনি কি কাজ করবেন, আপনার কাছে যখন আসবে তখন আপনি প্রথমেই তাকে মেডিকেল ম্যানেজমেন্টে চলে যাবেন। কি কাজ করবেন, ড্রাগ দিবেন, ডাইনোজেস্ট দিবেন, দিয়ে এই সাইজটাকে ছোট করার চেষ্টা করবেন। যদি ছোট না হয় তখন আপনি কি কাজ করবেন, ল্যাপারোস্কোপিক্যালি চলে যাবেন, ল্যাপারোস্কোপিক্যালি যে এই সিস্টটা অ্যাসপিরেশন করবেন। প্রথম কাজ হবে সিস্ট অ্যাসপিরেশন করা, যদি পসিবল না হয় যে এত বড় সিস্ট তখন আমরা সিস্টেকটমি করতে পারি। মনে রাখতে হবে আমরা এই পেশেন্টগুলোকে কখনোই ল্যাপারোটমি করব না, যত ম্যানুয়াল হ্যান্ডেলিং হবে ওভারিয়ান রিজার্ভ তত কমবে। যখন আমরা ল্যাপারোস্কোপিক্যালি করব তখন কি হবে, আমরা তখনও যে কাজটা করব এন্ডোমেট্রিওসিস রিকার হওয়ার চান্স থাকে। এবং মনে রাখবো একবারই সার্জারি করব, বারবার করে সার্জারি করলে বারবার সেই জায়গাগুলোতে যখন আমরা সার্জারি করতে যাব রিকারেন্ট সার্জারিতে আরো বেশি ডিমের পরিমাণ কমে যায়। ডিমের পরিমাণের নামই হচ্ছে ওভারিয়ান রিজার্ভ। তাহলে ওভারিয়ান রিজার্ভ বরঞ্চ আরো বেশি কমে যাবে। এই জন্য আমরা যতটা চেষ্টা করব প্রথমে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে সাইজটাকে ছোট করে নিয়ে আসার, নেক্সট আমাদের টার্গেট থাকবে যদি না হয় তখন আমরা পেশেন্টের সিমটম এত বেশি ডিসপ্যারোনিরিয়া কি করব, কিছু তো করার উপায় নেই, তখন আমরা ল্যাপারোস্কোপিক্যালি অ্যাসপিরেট করার চেষ্টা করব। যেহেতু এই পেশেন্টদের একটা কমপ্লেইন থাকে ইনফার্টিলিটি, এই জন্য আমরা তাকে ল্যাপারোটমি অ্যাভয়েড করে ল্যাপারোস্কোপি করব। কোন কোন থিওরিগুলো কাজে লাগে সেই থিওরিগুলো আমরা এক নজরে দেখছি। রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন এই ক্ষেত্রে হচ্ছে রেগুলেশন থিওরি, এছাড়া আরো কিছু থিওরি আছে, সিলোমিক মেটাপ্লাসিয়া হয়, কিছু ডিফারেন্সিয়েশন হয়, এই জিনিসগুলা। সেই রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন যে মিনিস্ট্রাল ব্লাড ফেলোপিয়ান টিউব দিয়ে ওভারিতে জমে, তার মানে দিস ইজ রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন। যেই ভদ্রলোক এই জিনিসটা বের করেন তার নাম স্যামসন, তার নাম অনুসারে এই থিওরির নাম স্যামসন থিওরি। এছাড়া এই যে এন্ডোমেট্রিয়াটিক টিস্যুগুলা দেখা যায় দূরবর্তী জায়গাগুলোতে যে বসে থেকে, তখন কি হয়, প্রতি মাসে যখন এরকম হয় তখন সেই এন্ডোমেট্রিয়াটিক টিস্যুগুলা থেকে মেটাপ্লাসিয়া হতে পারে, যার নাম সিলোমিক মেটাপ্লাসিয়া। মায়ের এবং আইভানহফ এই দুইজন ভদ্রলোক বের করেছেন বলে তাদের নাম অনুসারে আমরা এটাকে বলি মায়ার এন্ড আইভানহফ থিওরি। এছাড়া ডিরেক্টলি এরা যে ইমপ্লান্ট হতে পারে, কিছু ভাস্কুলার স্প্রেড হতে পারে, এছাড়া জেনেটিক অ্যান্ড ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরে কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিবল। এই জিনিসগুলো আপনাদের বেশি লাগবে না, এটাও লাগবে না তেমন। তাহলে এই যে পেটের মধ্যে হাত দেওয়া দেখে আমি কি বোঝানোর চেষ্টা করছি যে ডিসমেনোরিয়া, ডিসমেনোরিয়া শব্দটা থাকা মানেই আপনার মাথায় চলে আসা এন্ডোমেট্রিওসিস। তাহলে পেশেন্টের সিমটম ডিসমেনোরিয়া, এউবি, ইনফার্টিলিটি, ডিসপ্যারোনিরিয়া, এই সিমটমগুলো নিয়ে আসে। কেন পেইন হয় এই জায়গাটা আমরা একটু দেখবো। আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিন সবসময় পেইনের জন্য রেসপন্সিবল, তাহলে সেই পেরিটোনিয়াল ইনফ্লামেশনের সময় প্রোস্টাগ্ল্যান্ডিন কাজ করে, সাইটোকাইন কাজ করে, কিছু টিস্যু নেক্রোসিস হয়, কিছু অ্যাডহেশন হয়, নার্ভগুলো ইরিটেট হয়, লোকাল ইনফ্লামেটরি মেডিয়েটরগুলো রিলিজ হয়।
এছাড়া এইভাবে জমতে জমতে চকলেট সিস্টার নামে আমি আরেকটা স্পেসিফিক ভাবে যদি বলি, তার আরেক নাম এন্ডোমেট্রিওমা। তাহলে এন্ডোমেট্রিওমা যত বড় হচ্ছে বা চকলেটসের যত বড় হচ্ছে তত বেশি পেইন হচ্ছে। তাহলে এই পেইনটা অ্যাগ্রাভেট করবে কখন? পেইনটা অ্যাগ্রাভেট করে ডিউরিং পিরিয়ড। লাস্টে পিকে যাবে কখন? পিকে যাবে অ্যাট দ্য এন্ড অফ মেনস্ট্রুয়েশন। এই শব্দটা চাইলে লিখে ফেলতে পারেন। তাহলে কজেস অফ পেইন ইন এন্ডোমেট্রিওসিস, ট্রিপল স্টার দিয়ে ফেলেন। তাহলে আমরা ডায়াগনোসিস কিভাবে করব? এভাবেই করব, হিস্ট্রি নিয়েই ডায়াগনোসিস করব। এছাড়া আমরা পার স্পেকুলাম যদি এক্সামিনেশন করি তখন আমরা দেখব ব্লুইশ পাউডার বার্ন লেশন, ইনফিনিটি স্টার পোস্টেরিয়র ফর্নিক্সে আমরা ব্লুইশ পাউডার বার্ন লেশন পাবো। এরপরে চলে আসি বাই ম্যানুয়াল এক্সামিনেশন যদি আমি করি তখন আমরা পাবো কিছু নোডুলারিটি, পাউচ অফ ডগলাসে নোডুলার ফিলিং হবে। আর কি হবে? ইউট্রাস একটা লিগামেন্টও আমি নোডুল ফিলিং পেতে পারি। ইউট্রাসটা দেখবো ফিক্সড অ্যান্ড রেট্রোভার্টেড। দুই পাশে আমি চকলেট সিস্টের এই যে অ্যাডেনেক্সাল মাস, সেই অ্যাডেনেক্সাল মাসের ফিলিং পেতে পারি। ইনভেস্টিগেশনে আমরা CA 125 করতে পারি, সেই ক্ষেত্রে আমি দেখব CA 125 মডারেট ডিগ্রি এলিভেট করে গিয়েছে। আর কি? এছাড়া আমি TVS করতে পারি অথবা সোনোগ্রাফি করতে পারি, তখন আমি পেয়ে যাব চকলেট সিস্ট। এছাড়া আরো বেশি আমি বেটার ডায়াগনোসিসের জন্য MRI সিটি স্ক্যান করতে পারি। যদি কোনো অ্যাসোসিয়েটেড সিমটম যেমন ডায়রিয়া বা আমার ইউরিনারি সিমটম থাকে, সেই ক্ষেত্রে আমি কোলোনোস্কোপি, রেক্টোসিগময়েডোস্কোপি করব কিনা আমি ভেবে দেখব। ডিডি হিসাবে কি আসতে পারে? ওভারিয়ান এন্ডোমেট্রিওমা, দ্যাট মিন চকলেট সিস্ট, রাপচার চকলেট সিস্ট, ক্রনিক পেলভিক পেইন। এই জিনিসগুলো এত বেশি আপনাদের লাগবে না, ইম্পর্টেন্ট না। কজেস অফ সাবফার্টিলিটি ইন এন্ডোমেট্রিওসিস, একটা স্টার্জেন। চলে আসি আমি কমপ্লিকেশন অফ দ্য এন্ডোমেট্রিওসিস। ধরে নিলাম একটা চকলেট সিস্ট হলো, আস্তে আস্তে চকলেট সিস্ট বড় হলো, বড় হয়ে কি হতে পারে? এক পর্যায়ে সিস্টটা রাপচার হয়ে যেতে পারে, ফ্লুইড ম্যাটেরিয়াল বাইরে চলে আসলো, ইনফেকশন হয়ে যেতে পারে। এত বড় হয়ে গেল সে যে ইউরেটারকে অবস্ট্রাকশন করে দিল, চাপ দিল, ইউরেটার অবস্ট্রাকশন হতে পারে, হাইড্রোইউরেটার হাইড্রোনেফ্রোসিস হয়ে যেতে পারে, পাইলোনেফ্রাইটিস হতে পারে। এছাড়া ইন্টেস্টাইনকে যখন চাপ দেয় তখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনও হয়ে যেতে পারে। তাহলে দিস আর দ্য কমপ্লিকেশন অফ এন্ডোমেট্রিওসিস। ট্রিটমেন্ট কি করবেন? প্রথমেই বলেছি কিছু আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে চেষ্টা করব, হরমোন দিয়ে চেষ্টা করব, এছাড়া ডাইনোজেস দিতে পারি, না পারলে সার্জারি করব, ক্ষেত্র বিশেষে আমরা কম্বাইন্ড থেরাপিও দেই। হরমোনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ডাইনোজেস। এখন আমরা ডাইনোজেস দিয়ে ট্রিটমেন্ট করি। তাহলে ডাইনোজেস কি জিনিস? এটা ফার্মাকোলজির জন্য ইম্পর্টেন্ট। এই সাথে আপনি যখন ফার্মা পড়বেন তখন এইটা তার ভেতরে ইনক্লুড করে ফেলবেন। তাহলে 19 নরইথিস্টোন ডেরিভেটিভস, এটাকে আমরা বলি SPRM, সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর। তাহলে SPRM কোন জিনিস? ডাইনোজেস্ট। এটা একটা পরীক্ষাতে একটা সিস্টেম থাকতে পারে, তার একটা অ্যান্টি প্রলিফারেটিভ ইফেক্ট আছে, মানে আর যেন এন্ডোমেট্রিয়াল সেলগুলো প্রলিফারেট না হয়। তাহলে প্রলিফারেট যদি না হয় তাহলে ডিস্টাল জায়গায় যে সে ইমপ্লান্ট হতে পারবে না। তাহলে ডাইনোজেস্টের কাজ অ্যান্টি প্রলিফারেটিভ ইফেক্ট, জিনিসটাকে ফার্দার বড় না হতে দেওয়া, বরঞ্চ ছোট করে ফেলা। এছাড়া আমরা IUD দিতে পারি, ডানাজল দিতে পারি, জেস্টিনল এবং GnRH অ্যানালগ দিতে পারি। হরমোন ইউজড ইন এন্ডোমেট্রিওসিস, দাগ দেন, দুই তিনটা স্টার দেন, দেখবেন। অ্যাডেনোমায়োসিস, কখন আমি অ্যাডেনোমায়োসিস বলবো? হোয়াট ইজ অ্যাডেনোমায়োসিস? অ্যাডেনোমায়োসিস হচ্ছে এমন একটা জিনিস, এন্ডোমেট্রিওসিসের মতোই। এন্ডোমেট্রিওসিস হচ্ছিল বাইরে, আর অ্যাডেনোমায়োসিস ঘরের ভেতরে এই সমস্যা। তাহলে ঘরের ভেতর সমস্যা কি? এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড অ্যান্ড স্টোমা যদি ইনওয়ার্ড টু দ্য মায়োমেট্রিয়াম, যদি এই সব জায়গাতে বড় হতে থাকে তখনই যে সমস্যাটা হয় তার নাম অ্যাডেনোমায়োসিস। তাহলে ইনগ্রোথ অফ দ্য এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড অ্যান্ড স্টোমা ডিরেক্টলি ইনটু মায়োমেট্রিয়াম ইজ কল্ড অ্যাডেনোমায়োসিস। তাহলে আমরা দেখেন এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ড এটা নরমাল ইউটারাস, আর কোথায় আছে? এই যে মায়োমেট্রিয়ামের মধ্যে যদি বড় হতে থাকে তখন তার নাম বলবো অ্যাডেনোমায়োসিস। তাহলে অ্যাডেনোমায়োসিসের ক্ষেত্রে যে জিনিসটা আপনাদেরকে বেশি করে জানতে হবে সেই জায়গাটা একটু কয়েকটা কথা আপনারা লিখবেন। তাহলে প্রথমে যদি পেশেন্ট প্রোফাইলে চলে আসি, তাহলে এই ধরনের পেশেন্ট, কোন ধরনের পেশেন্টগুলো আপনার কাছে এসে কমপ্লেন করবে? 1 নম্বর, তাদের বয়স 40 বছরের বেশি হবে, প্রয়োজনে পাশে লিখে ফেলেন, 40 বছরের বেশি হবে। দ্বিতীয় কথা, এদের অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকবে, তার মানে মাল্টি প্যারা পেশেন্ট হবে। তৃতীয় কথা, এরা কি কমপ্লেন করবে? মেনোরেজিয়া, এসে বলবে আমার তো অনেক ব্লিডিং হয়। শেষ। তারপরের কথা কি? 4 নম্বর কথা, আপনি যখন জিজ্ঞেস করবেন আপনার কি পেটে ব্যথা হয়, তখন সে এসে বলবে ডিসমেনোরিয়া। তার পরবর্তীতে তার ডিসমেনোরিয়া থাকলেও বা থাকতে পারে, নাও থাকতে পারে, শেষ এসে ইনফার্টিলিটি হতে পারে। তাহলে আপনার জন্য যে সিনারিও আমি সাজিয়ে দিচ্ছি সেটা আমি আপনাকে আবারও রিপিট করছি। 40 বছরের বেশি হবে পেশেন্টের বয়স, মাল্টিপ্যারা হবে, 1 নম্বর কমপ্লেইন হবে তার মেনোরেজিয়া, 2 নম্বর কমপ্লেইন ডিসমেনোরিয়া, 3 নম্বর ডিসপ্যারোনিয়া। অপরদিকে এন্ডোমেট্রিওসিস 1 নম্বর কমপ্লেইন ছিল ডিসমেনোরিয়া,
এইখানে কিন্তু 1 নাম্বার কমপ্লেইন মেনোরেজিয়া, তাহলে মাল্টিপ্যারা 40-এর বেশি, মেনোরেজিয়া, ডায়াগনোসিস কি অ্যাডেনোমায়োসিস। সেই সাথে ডিসপ্যারোনিউরিয়া থাকলে, ডিসমেনোরিয়া থাকলে আপনার ডায়াগনস্টিক এভিডেন্স আরো বেশি শক্ত হলো। তাহলে হোয়াট ইজ অ্যাডেনোমায়োসিস? এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডেনোস্টোমা মায়োমেট্রিয়ামের ভেতরেই থেকে যাওয়া, সেখানে গ্রো হওয়া, দিস ইজ কল্ড অ্যাডেনোমায়োসিস। এই সাথে অ্যাডেনোমায়োসিসের রোগীগুলোও অনেক সময় সেকেন্ডারি সাবফার্টিলিটি নিয়ে আসতে পারে অথবা প্রাইমারি ইনফার্টিলিটি নিয়ে, মেইনলি এরা সেকেন্ডারি সাবফার্টিলিটি নিয়ে আসে। এখন ইটিওপ্যাথোলজি বা ইটিওজেনেসিস যেটা, সেই জায়গাটা হচ্ছে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে দিব। আমরা এরপরে ডায়াগনোসিস কিভাবে করব, মেইনলি টিভিএস করতে দেই। টিভিএস করলে যে ফিচারগুলো পাওয়া যাবে সেই জায়গা কটা আমরা যদি একটু দেখি, এই যে এখানে সবই লেখা আছে, তারপরও আমি আপনাকে আরো একটু আলাদা করে বলে দিতে চাই, একটা খাতার মধ্যে লিখে ফেলেন। কি কি হবে? ব্লারিং অফ দ্য এন্ডোমায়োমেট্রিয়াল জাংশন, যেহেতু এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো মায়োমেট্রিয়ামে আছে, এই কারণে তাদের এন্ডোমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়ামের যে জাংশন, সেই জায়গাটা একদম স্পেসিফিক আলাদা আলাদা থাকবে না, ব্লারিং হয়ে যাবে। তাহলে ব্লারিং অফ এন্ডোমায়োমেট্রিয়াল জাংশন। 2 নাম্বার, তাদের ইন্টারফারেন্সটা রিডিউস হয়ে যাবে। 3 নাম্বার, মায়োমেট্রিয়ামের যে হোমোজেনেসিটি, আমরা যদি একটু আগে দেখেছিলাম মায়োমেট্রিয়ামের যে হোমোজেনেসিটি কেমন ছিল, এই যে এরকম হোমোজেনেসিটি থাকবে না, তাহলে কি হলো? ইনহোমোজেনাস মায়োমেট্রিয়াম হবে। তারপরে কি? মায়োমেট্রিয়ামের ভেতরে সিস্টিক অ্যাপিয়ারেন্স থাকবে। সিস্টিক অ্যাপিয়ারেন্স, এই যে এই টিস্যুগুলা, এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলা দেখতে কেমন হবে? সিস্টিক হবে। তাহলে সিস্টিক অ্যাপিয়ারেন্স ইন দ্য মায়োমেট্রিয়াম। তারপরে কি বলেছি? হাইপোইকোইক মায়োমেট্রিয়াম হবে। নেক্সট হচ্ছে এই জিনিসগুলো আমরা যদি একটা অ্যাডেনোমায়োসিস কেটে ফেলি, তাহলে যে ধরনের জিনিস দেখা যায়, সুইট চিজ অ্যাপিয়ারেন্স দেখা যায়। আর কি? যদি কালার ডপলার করি, তাহলে এই জায়গাগুলো ভাস্কুলারিটি ইনক্রিজ হবে। তাহলে সেই কথাগুলোই বলা আছে, হেটারোজেনাস বা ইনহোমোজেনাস মায়োমেট্রিয়াম, হাইপোইকোইক মায়োমেট্রিয়াম এবং মাল্টিপল স্মল সিস্ট। কোন সিস্ট? মায়োমেট্রিয়াল সিস্ট। এই জন্য এটার অ্যাপিয়ারেন্স দেখা যাবে হানিকম অ্যাপিয়ারেন্স, ভাস্কুলারিটি বাড়বে, ইল ডিফাইন্ড এন্ডোমেট্রিয়াল ইকো, দ্যাট মিন্স ব্লারিং অফ দ্য মায়োমেট্রিয়াল জাংশন অ্যান্ড ইন্টারফারেন্স রিডিউস। তাহলে এই কয়েকটা জিনিসই এইভাবে বলা আছে। তাহলে ইনফিনিটি স্টার, এই কয়েকটা জিনিস টিচারদের খুবই পছন্দ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আমরা এন্ডোমেট্রিয়াম আর মায়োমেট্রিয়াম আলাদা করে দেখতে পাচ্ছি? পাচ্ছি না। দিস ইজ এন্ডোমেট্রিয়াম, দিস ইজ মায়োমেট্রিয়াম। তাহলে এই যে এন্ডোমায়োমেট্রিয়াল যে জাংশন, সেটা ব্লারিং হয়ে গেছে। আর কি হয়েছে? মায়োমেট্রিয়ামের ভেতরে দেখেন এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো রয়ে গেছে, এই কারণে যে বিষয়টা দেখা যাচ্ছে যে মায়োমেট্রিয়াল সিস্ট আছে। ভাস্কুলারিটি করলে দেখা যাবে ভাস্কুলারিটি বেশি। তাহলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সেই জিনিসগুলো এখানে আবারও বলা আছে, ইনফিনিটি স্টার এবং এই জিনিসগুলা গুরুত্বপূর্ণ। যতটুকু বলেছি এই জিনিসগুলাই মেইনলি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ট্রিটমেন্ট কি করবেন? ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে আমরা মেডিকেল ট্রিটমেন্ট করি, পরবর্তীতে আমরা অ্যাডেনোমায়োমেক্টমি করতে পারি। এখন চলে আসি জেনিটাল ট্র্যাক্ট ইনজুরি। জেনিটাল ট্র্যাক্ট ইনজুরির যে বিষয়টা, এটা আমরা জাস্ট একটা পিকচার দেখব, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জেনিটাল ট্র্যাক্ট ইনজুরি কখন আমরা বলি? মেইনলি এটা কমন পেরিনিয়াল টিয়ার, সেটার দিকে আমরা ইন্ডিকেট করছি। প্রথমে যে জিনিসটা ফার্স্ট ডিগ্রি যদি হয়, তাহলে যে জিনিসটা হয় দেখা যায় শুধুমাত্র পেরিনিয়াল স্কিন ইনভলভ হয়। দ্বিতীয়ত যদি আমরা তাকাই, পেরিনিয়াল মাসল ইনভলভ হয়। 3 নাম্বার যদি আমরা বলি, তাহলে পেরিনিয়াল বডিটা টর্ন হয়ে যায়। 4 নাম্বার ডিগ্রিতে অ্যানাল স্ফিংটার কমপ্লেক্স এবং অ্যানোরেক্টাল মিকাস যে মেমব্রেন, সে সবগুলাই অসুবিধা হয়ে যায়। তাহলে অ্যানাল স্ফিংটার কমপ্লেক্স এবং অ্যানোরেক্টাল মিকাস মেমব্রেন তারা নষ্ট হয়ে যায়। তাহলে প্রথমে স্কিন, তারপরে মাসল, তারপরে পেরিনিয়াল বডি, অ্যাট লাস্ট অ্যানোরেক্টাল যে কমপ্লেক্স, অ্যানাল স্ফিংটার কমপ্লেক্স, সেইটা। তাহলে 4টা ডিগ্রি যে জেনিটাল ট্র্যাক্ট ইনজুরি, এই স্ট্রাকচার টার্ন ইন কমন কমপ্লিট পেরিনিয়াল টিয়ার, সেই জিনিসটা আমরা জেনে ফেলাম। ইনফিনিটি স্টার কখন কখন হয় এটা জাস্ট এক নজরে দেখবেন। যদি বড় বাচ্চা হয়, প্রাইমি হয়, এপিসোটমি যদি দেই, এই বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এই জায়গাগুলো একটা স্টার। চলে আসি হার্সুটিজম। হার্সুটিজম কি? অ্যান্ড্রোজেন যদি বেড়ে যায়, এই যে আমাদের যে বিষয়গুলো নিয়ে পিসিওএস এর ক্ষেত্রে পড়লাম, যে মেলদের মতো চীনের ক্ষেত্রে হেয়ার থাকতে পারে, এছাড়া অন্যান্য জায়গায়ও হেয়ার থাকতে পারে, আমাদের নাকের এখানে হেয়ার থাকতে পারে। তাহলে এই জিনিসগুলো দেখে আমরা হার্সুটিজম বলবো। কেন হয়? ওভারিয়ান কিছু কজ থাকতে পারে, পিসিওএস, ইনফিনিটি স্টার, বাকি যে কজগুলো এগুলো আমাদের দেখতে হবে। অ্যাডেনালের ক্ষেত্রে কুশিং সিনড্রোম, অ্যাডেনাল টিউমার, এই দুইটা জিনিস ইনফিনিটি স্টার। আর লেট অনসেট অফ দ্য কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়া, এই 3টা ইনফিনিটি স্টার দিবেন।
ওবেসিটির জন্য হতে পারে। ওবেসিটি মানে কি পিসিওএস এর দিকে যাচ্ছে। এছাড়া এক্সোজেনাস কেউ যদি অ্যান্ড্রোজেনিক কোনো ড্রাগ খায়, অ্যানাবলিক, ওসিপি, এছাড়া অন্যান্য ড্রাগ খেলেও হতে পারে। তাহলে এক্সোজেনাস এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসটা আপনারা হার্সুটিজমের জায়গাটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। গ্যালাক্টোরিয়ার ক্ষেত্রে কি জিনিস, গ্যালাক্টোরিয়া দেখা যায় নর্মালি ব্রেস্ট মিল্ক আসার কথা না, যদি আসে মিল্কি ডিসচার্জ ফ্রম দ্য ব্রেস্ট, দিস ইজ কল গ্যালাক্টোরিয়া। এটা নালিপ্যারা পেশেন্টদের ক্ষেত্রে ইউজুয়ালি আসার কথা না, তারপরেও আসতে পারে। এই ক্ষেত্রে যে জিনিসটা অ্যাসোসিয়েটেড থাকে প্রোল্যাকটিন লেভেলটা অনেক বেশি থাকে। তাহলে প্রোল্যাকটিনের নর্মাল লেভেল আমরা বলেছি, এই ক্ষেত্রে প্রোল্যাকটিন লেভেল যেটা তার সার্কাডিয়ান যে রিদম আমরা জানি এটা রিলিজ হয় সার্কাডিয়ান ম্যানারে, মেইনলি নাইটের সময় বেশি রিলিজ হয় এবং হাইয়েস্ট রিলিজ হয় মিডনাইট টু 6 AM। এছাড়া সে প্রোল্যাকটিন সিক্রেশন ফিজিওলজিক্যাল কারণেও কিন্তু বাড়তে পারে, যেরকম ইটিং, এক্সারসাইজ, বেশি যদি কেউ অনেক বেশি এক্সারসাইজ করে তাহলে তার প্রোল্যাকটিন লেভেল বেড়ে যেতে পারে, যেমন অ্যাথলেট। এছাড়া দেখা যায় অনেক বেশি স্ট্রেসে থাকি আমরা, এই স্ট্রেসফুল কন্ডিশনে থাকলেও কিন্তু প্রোল্যাকটিন লেভেল বেড়ে যেতে পারে, তখন গ্যালাক্টোরিয়া হতে পারে। এছাড়া প্রেগনেন্সি পিরিয়ডেও কিন্তু অনেকে কমপ্লেইন করে যে আমার ব্রেস্ট মিল্ক রিলিজ হচ্ছে। তাহলে প্রেগনেন্সির ক্ষেত্রেও মোটামুটি দেখা যায় হরমোন যদি 100 থেকে 200 ন্যানোগ্রামের বেশি চলে যেতে পারে তখন কিন্তু এরকম প্রোল্যাকটিন লেভেলটা দেখা যায় বেশি, তার ফলশ্রুতিতে গ্যালাক্টোরিয়া নিয়ে পেশেন্ট কমপ্লেইন করতে পারে। ক্লিনিক্যাল ফিচারটা 2টা স্টার দেন, কজগুলা 2টা স্টার দিয়ে পড়বেন। এখন চলে আসি অ্যামেনোরিয়া। তাহলে অ্যামেনোরিয়ার ক্ষেত্রে যে বিষয়, অ্যামেনোরিয়া আমরা কখন বলি, মিন্স নাই, তাহলে মিনিস্ট্রেশন যদি অ্যাবসেন্ট থাকে তার মানে তাকে আমরা বলবো অ্যামেনোরিয়া। তাহলে অ্যামেনোরিয়া পড়ার ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে অ্যামেনোরিয়া কত টাইপ, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি মানে কি, যার কখনোই মিনিস্ট্রেশন হয়নি তার মানে তার প্রাইমারি অ্যামেনোরিয়া, যার আগে হয়েছে কিন্তু এখন হচ্ছে না তার মানে তাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তাহলে আমরা যখন অ্যামেনোরিয়া পড়বো তখন আমরা 5টা ভাগে ভাগ করে পড়বো, সেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের আউটলাইনটা কি থাকবে, আউটলাইনটা থাকবে যে আমরা প্রথমে সে একটা ফিমেল, সে তার ক্রোমোজোম 46XX কিনা সেটা আমরা দেখে নিব। দ্বিতীয় কথা হাইপোথ্যালামাস পিটুইটারি ঠিক আছে কিনা সেটা আমরা দেখব। তৃতীয় কথা তার যে ফিমেল জেনিটাল অর্গান, ইউট্রাস, ফেলোপিয়ান টিউব, সার্ভিক্স, ভ্যাজাইনা এই জিনিসগুলো ঠিক আছে কিনা। চতুর্থ তো ইউট্রাস ঠিক আছে কিন্তু সেই এন্ডোমেট্রিয়ামটা রেসপন্সিভ কিনা। পঞ্চম আমরা দেখব থাইরয়েড এবং অ্যাডেনাল গ্ল্যান্ড ঠিক আছে কিনা। তাহলে আমি এই সিকোয়েন্সটা আপনারা লিখে ফেলেন, এই অনুযায়ী পড়বেন তাহলে আর ভুল হবে না। অ্যাবনর্মাল ক্রোমোজোমাল প্যাটার্ন, দ্বিতীয় কথা হাইপোথ্যালামাস অ্যান্ড পিটুইটারি, 3 নাম্বার জেনিটাল ট্র্যাক্ট, 4 নাম্বার এন্ডোমেট্রিয়াম রেসপন্সিভ অর নট, 5 নাম্বার থাইরয়েড অ্যান্ড অ্যাডেনাল গ্ল্যান্ড। তাহলে এখন আমরা চলে আসি অ্যামেনোরিয়া ফিজিওলজিক্যাল কখন হতে পারে, যে এখনো পিউবার্টিতে যায় না, তার মিনিস্ট্রেশন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এছাড়া সেকেন্ডারি কখন, একজন মানুষ যখন প্রেগনেন্ট তখন নাও হতে পারে, ল্যাকটোশনের সময়, মেনোপজের সময় তার অ্যামেনোরিয়া হয়। প্যাথোলজিক্যাল, কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড কিছু কজে হতে পারে। কনজেনিটাল কি কজ আমরা একটু পরে জানবো। এছাড়া প্রাইমারি এবং সেকেন্ডারি। এখন আমি চলে যাব এছাড়া কি কারণে আরো একটু হতে পারে, যেমন একটা টার্ম আছে ক্রিপ্টোমেনোরিয়া। ক্রিপ্টোমেনোরিয়া মানে তার প্রতি মাসেই ব্লিডিং হচ্ছে কিন্তু সেটা ইউট্রাসের ভেতরে জমে আছে, তার যে বের হওয়ার পাথওয়ে, সেই বের হওয়ার পাথওয়েটা ঠিক নাই, সেখানে পথ আটকে আছে কোনো কিছু, তার মানে জেনিটাল অবস্ট্রাকশন ইন দ্য পাসেস। তাহলে অবস্ট্রাকশন ইন দ্য পাসেস থাকার কারণে যে ব্লাডটা ইউট্রাসের ভেতরে জমা হচ্ছে তার নাম ক্রিপ্টোমেনোরিয়া। কি কি কারণে হতে পারে, যদি হাইমেনটি ইমপারফোরেটেড থাকে তাহলে পারফোরেশন হলেই তখন কেবলমাত্র ব্লিডিংটা বাইরে আসার কথা। তাহলে ইমপারফোরেটেড হাইমেন, ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম, অ্যাট্রেশিয়া ইন দ্য ভ্যাজাইনা এন্ড সার্ভিক্স যদি থাকে, এই 3টা পয়েন্ট আপনার জন্য ইনফিনিটি স্টার। এই ছিল এই কয়েকটা জিনিসই আমরা জানবো ক্রিপ্টোমেনোরিয়া থাকে, আর কিছু আমরা জানবো না। দেখা যেতে পারে ব্লাড জমতে জমতে কি হতে পারে, ফেলোপিয়ান টিউবে চলে যেতে পারে। তখন কি হবে, যদি ফেলোপিয়ান টিউবে জমতে থাকে তখন কিন্তু হাইড্রোসালফিংস, হেমাটোসালফিংস হবে। যদি ওভারিতে চলে আসে তখন কি হবে, চকলেট সিস্ট হয়ে যাবে। এখন চলে আসি এরা কি করবে, এদের কমপ্লেইনটা থাকবে যে ম্যাডাম আমার প্রতি মাসে মাসেই ব্যথা হয়, পিরিয়ডিক পেইন কোথায় হয়, লোয়ার অ্যাবডোমিনে হয়। তাহলে এই জিনিসটা নিয়ে যখন আসবে, আপনি যখন পেলভিক এক্সামিনেশন করলেন তখন আপনার কাছে সোয়েলিং, বালজিং এই জিনিসগুলো মনে হবে। যদি দেখেন ক্রিপ্টোমেনোরিয়া, ট্রিটমেন্ট একদমই সহজ, জাস্ট শুধু একটা ক্রুশেট ইনসিশন দেবেন একটা স্ট্যাব ইনজুরি করে, দেখবেন সব ব্লাড গল গল করে চলে আসতেছে। তাহলে দিস ইজ দ্য ক্রুশেট ইনসিশন দিলে আমার ক্রিপ্টোমেনোরিয়া ট্রিটমেন্ট পড়া শেষ। এখন চলে আসি প্রাইমারি অ্যামেনোরিয়া। প্রাইমারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে আমরা যেই জিনিসটা বলবো যে যার কখনো মিনিস্ট্রেশন হয়নি তার নামই প্রাইমারি অ্যামেনোরিয়া।
এখানে কাট অফ এজ আমরা দুইটা ধরবো, একটা 14 এবং 16। যে মেয়েটা 14 বছর বয়স কিন্তু তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সও এখনো ডেভেলপ করেনি, সে প্রাইমারি অ্যামেনোরিয়া আমরা তখন বলবো। অপেক্ষা করব 2 বছর, 16 বছর পর্যন্ত। দেখা যাবে 16 বছর বয়সেও তার মিনিস্ট্রেশন হলো না, কিন্তু তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আছে, তখনও আমি তাকে বলবো সেকেন্ডারি অ্যামেনোরিয়া। 14 বছর অ্যাবসেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, অপরদিকে 16 বছর বাট প্রেজেন্স অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, দুই গ্রুপকে আমি প্রাইমারি অ্যামেনোরিয়ার আন্ডারে আনবো যদি মিনিস্ট্রেশন না হয়। তাহলে কেন হতে পারে এই ধরনের অ্যামেনোরিয়া? তাহলে প্রথম যে সিকোয়েন্সে আমি চলে আসি, প্রথম কথা বলেছিলাম ক্রোমোজোমাল প্যাটার্ন, তার মানে তার ক্রোমোজোমাল প্যাটার্নের সমস্যা দেখা যাবে, অ্যাবনর্মাল ক্রোমোজোমাল প্যাটার্ন থাকতে পারে। হতে পারে কি কি? তার টার্নার 45X, হতে পারে মোজাইক টার্নার, হতে পারে গনাডাল ডিজেনেসিস, হতে পারে ক্রোমোজোমের যে X ক্রোমোজোমটা ডিলিশন। তারপরে চলে আসি হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারিতে সমস্যা। তাহলে হাইপোথ্যালামাসের পিটুইটারিতে সমস্যা হলে আমরা কি বলবো? হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। তাহলে হাইপোগোনাডোট্রপিক এন্ড হাইপোগোনাডিজমের মধ্যে কি পড়বে? দেখা গেল দ্য ডিলেড পিউবার্টি, দ্যাট মিন্স কনস্টিটিউশনাল ডিলে হতে পারে। এছাড়া হতে পারে তার হাইপোথ্যালামিক পিটুইটারিতে ডিসফাংশন হতে পারে, তখন গোনাডোট্রপিনটা যে রিলিজ হওয়ার কথা ঠিকমতো রিলিজ হচ্ছে না। কেন হাইপোথ্যালামাস পিটুইটারিতে ডিসফাংশন হয়? কেউ যদি অনেক বেশি এক্সারসাইজ, স্ট্রেনিয়াস এক্সারসাইজ করে তখন তার অ্যামেনোরিয়া ডেভেলপ করতে পারে, যে কথা অ্যাথলেটদের ক্ষেত্রে বললাম। অপরদিকে বললাম কেউ যদি অনেক বেশি স্ট্রেসে থাকে তখনও হতে পারে। এছাড়া দেখা যায় সে কেউ একজন ইচ্ছাকৃতভাবে সিভিয়ার ওয়েট লস করলো, তখনও হতে পারে। এছাড়া অ্যানোরেক্সিয়া নার্ভাসা যদি কারো থাকে তখনও হতে পারে। কারো যদি টিবি থাকে, জেনিটাল টিবি, তখনও অ্যামেনোরিয়া থাকে। জেনিটাল টিবি আমরা বুঝি কিভাবে? পেশেন্ট যখন এসে বলে আমার স্ক্যান্টি মিনিস্ট্রেশন, মিনিস্ট্রাল ব্লাড অনেক কম যায়, তখন কিন্তু আমরা একটা চিন্তা রাখি যে হয়তো তার টিবি হতে পারে। তাহলে জেনিটাল টিবিও কিন্তু এই ক্ষেত্রে একটা কজ। এছাড়া কালম্যান সিনড্রোম আরেকটা কজের ভেতরে আসতে পারে। সিএনএস টিউমার, দ্যাট মিন্স ক্রেনিওফ্যারেঞ্জিওমা অথবা পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা, এইসব ক্ষেত্রেও হতে পারে। হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম যখন আমি বলবো তখন কি কি হতে পারে? প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিওর, রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম, গ্যালাক্টোসেমিয়াটা একটু আলাদা করে এমফাসিস দিবেন। আর এনজাইম ডেফিসিয়েন্সির ক্ষেত্রে 17 আলফা হাইড্রক্সিলেজ ডেফিসিয়েন্সি, এই জিনিসগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রাইমারি অ্যামেনোরিয়া ডেভেলপ করতে পারে। চলে আসি তারপরে ইউট্রাস ওভারি ফেলোপিয়ান টিউব, দ্যাট মিন্স জেনিটাল ট্র্যাক্ট ঠিক আছে কিনা। দেখা যাবে যদি একটু নিচ থেকে আসি তাহলে ইউট্রাসের ক্ষেত্রে কি ইউট্রাস অ্যাবসেন্ট থাকতে পারে, যাকে আমরা বলি মুলেরিয়ান অ্যাজেনেসিস। যেহেতু ইউট্রাসটা তৈরি হয় মুলেরিয়ান ডাক্ট থেকে, সেই ক্ষেত্রে যদি মুলেরিয়ান ডাক্টটা ঠিকমতো তৈরি না হয়, মুলেরিয়ান অ্যাজেনেসিসের কারণেও ইউট্রাস তখন আসবে না। তখন ইউট্রাস না থাকলে মিনিস্ট্রেশন হওয়ার কথা। তো পরের প্রশ্ন, এরপরে চলে আসি পারফোরেটেড হাইমেন, ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম, যেগুলো ক্রিপ্টোম্যানোরিয়ার কজ ছিল, অ্যাট্রেসিয়া ইন দ্য আপার থার্ড অফ দ্য ভ্যাজাইনা সার্ভিক্স। এছাড়া ভ্যাজাইনা কমপ্লিটলি অ্যাবসেন্ট, ইউট্রাস কমপ্লিটলি অ্যাবসেন্ট যদি থাকে তখন কিভাবে হবে? তখন কিন্তু প্রাইমারি অ্যামেনোরিয়া ডেভেলপ করে যায়। এরপরে চলে আসি ইউট্রাস আছে কিন্তু সেই ইউট্রাসটা রেসপন্সিভ না, আনরেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম যদি হয় তখনই একই কথা। নেক্সট চলে আসি থাইরয়েড এবং অ্যাড্রেনাল কর্টেক্সে যদি সমস্যা থাকে, ডিসফাংশন থাকে, অ্যাজ লাইক অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম, কিটিনিজম। ওভারঅল যদি কিছু কথা বলি তাহলে ম্যালনিউট্রিশন, ওয়েট লস, টিবি, এই জিনিসগুলো হতে পারে। আনরেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম যে কথাটা বলেছিলাম, সেই ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াম রেসপন্স করবে কি করে? দেখেন একটা কথা লেখা আছে ইউট্রাইন সাইনেকিয়া, তার মানে কি ইউট্রাসের একটা ওয়াল আরেকটা ওয়াল একসাথে লেগে আছে। সাধারণত দেখা যায় যেসব রোগীরা এমআর অথবা ডিএনসি করে তার পরবর্তীতে এসে বলে অনেক সময় যে ম্যাডাম আমার ব্লাড হয় না বা অ্যামেনোরিয়া হয়ে গেছে, তখন আপনার ডায়াগনোসিস চলে আসবে মেবি তখন তার ইউট্রাইন সাইনেকিয়া ডেভেলপ করে গেছে। ট্রিটমেন্ট কি করবেন? কপারটি দিয়ে রেখে আসবেন। তাহলে প্রাইমারি অ্যামেনোরিয়ার কজগুলো আমরা জানলাম। এখন যে বিষয়টা, এর সাথে আমি দুইটা সিনারিও আপনাদেরকে বলে দিব, যে জিনিসটা আমি এমব্রায়োলজি ক্লাসে আপনাদেরকে গাইনি এমব্রায়োলজিতে পড়িয়েছিলাম। প্রাইমারি অ্যামেনোরিয়ার দুইটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে মুলেরিয়ান অ্যাজেনেসিস এন্ড অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। তাহলে মুলেরিয়ান অ্যাজেনেসিসের ক্ষেত্রে পেশেন্ট কিভাবে আসে? এসে আপনার কাছে প্রথমে আউটডোরে কমপ্লেন করবে প্রাইমারি অ্যামেনোরিয়া, আপনি তখন তার এক্সামিনেশনে চলে যাবেন। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক যদি দেখেন, দেখবেন ব্রেস্ট ওয়েল ডেভেলপ, অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার অলসো ওয়েল ডেভেলপ। তার পরবর্তীতে আপনি পিভি এক্সামিনেশনে যাবেন, দেখবেন শর্ট ব্লাইন্ড ভ্যাজাইনা। ডায়াগনোসিস কি? প্রাইমারি অ্যামেনোরিয়া ডিউ টু মুলেরিয়ান অ্যাজেনেসিস। কি পরীক্ষা নিরীক্ষা করবেন? প্রথমে একটা আলট্রাসাউন্ড করবেন টু সি ইউট্রাস প্রেজেন্ট অর নট। তার পরবর্তীতে কনফার্ম হওয়ার জন্য আমরা কি করতে পারি? ক্যারিওটাইপিং করতে পারি। ক্যারিওটাইপিং করলে আমরা দেখব সে একজন পরিপূর্ণ ফিমেল, তার ক্রোমোজোম আমরা 46XX পাবো।
পক্ষান্তরে চলে আসে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, যার আরেক নাম টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম। এই ক্ষেত্রে কি ঘটনা ঘটে? একই কথা, একই সিনারিও। পেশেন্ট প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে আসবে, আপনি এক্সামিনেশন করবেন, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স যেই জিনিসগুলো, এই ক্ষেত্রে কিছুটা পার্থক্য পাবো। ব্রেস্ট আমরা ওয়েল ডেভেলপ থাকলেও স্মল নিপিল অ্যান্ড পেল অ্যারিওলা পাবো। অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার কম থাকবে, স্ক্যান্টি থাকবে, তাহলে স্ক্যান্টি অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার। এরপরে চলে আসবেন, আপনি ইনগুইনাল রিজিয়নে হাত দিবেন, তখন আপনি দেখবেন কোনো একটা সোয়েলিং আপনি পাচ্ছেন কিনা। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম থাকলে এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, একটোপিক গোনাড থাকে, সেই একটোপিক গোনাড ইনগুইনাল ক্যানালে এসে আটকে যায়, তখন ইনগুইনাল রিজিয়নে আপনি সোয়েলিং পাবেন। তাহলে আপনি প্যালপেবল পেলভিক মাস অথবা একটা ইনগুইনাল ক্যানালের এখানে একটা সোয়েলিং যখন আমরা পাবো, এই জিনিসটা আমার তখন মাথায় স্ট্রাইক করবে যে এটা মুলেরিয়ান অ্যাজেনেসিস না, এটা অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। পিভি করবেন, একই কথা, শর্ট ব্লাইন্ড ভ্যাজাইনা। তার মানে আমি দুইটা জিনিস দিয়ে এই ক্ষেত্রে মুলেরিয়ান অ্যাজেনেসিস এবং এআইএস কে পার্থক্য করলাম। কি কি? সেই এই ক্ষেত্রে মুলেরিয়ান অ্যাজেনেসিসে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ওয়েল ডেভেলপ ছিল, আর এখানে কি ছিল? স্মল নিপিল পেল অ্যারিয়ালা, স্ক্যান্টি অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার। আর কি আমি এখানে পার্থক্য করলাম? এখানে আমি পেলভিক একটা মাস পেলাম, আমি ইনগুইনাল রিজিয়নে একটা সোয়েলিং পেলাম ডিউ টু একটোপিক গোনাড। তাহলে এই দুইটা জিনিস দিয়ে আমি আলাদা করে ফেলবো যে এখানে এআইএস আছে, সেই জিনিসটা এই বক্সে দেওয়া আছে ইনফিনিটি স্টার। ইনভেস্টিগেশন করবেন, মেইনলি মনে রাখবেন আলট্রাসোনোগ্রাম আমরা করব। আলট্রাসোনোগ্রাম করে ইউট্রাস আছে কি নাই দেখে ফেললাম, ক্যারিওটাইপিং করলাম। আচ্ছা, এআইএস এর ক্ষেত্রে আমরা কি পাবো? এআইএস এর ক্ষেত্রে ক্যারিওটাইপিং করে আমি পাবো 46XY, মুলেরিয়ান অ্যাজেনেসিসে পাবো 46XX। এছাড়া কি করতে পারি? ল্যাপারোস্কোপিক্যালি আমরা যে গোনাডটা পেলাম এআইএস এ, সেটা কিন্তু গোনাডেক্টমি করে দিতে পারি। জাস্ট এতটুকুই, আর কিছু না। তাহলে মুলেরিয়ান অ্যাজেনেসিসে ইউট্রাস যে অ্যাবসেন্ট, সেই জিনিসটা দেখালাম। এই যে ইউট্রাসটা নাই, দিস ইজ মুলেরিয়ান অ্যাজেনেসিস। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমের আরেক নাম বলেছি টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম। 46XY থাকবে। এখানে যে অ্যান্ড্রোজেনটা রিলিজ হবে, সেই রিলিজ হলেও সে কাজ করতে পারবে না, যেহেতু রিসেপ্টর লেভেলে সমস্যা থাকবে। সে দেখতে ফিমেল হবে, ব্রেস্টটা ওয়েল ডেভেলপ হবে, কিন্তু স্মল নিপিল পেল অ্যারিওলা, ল্যাক অফ অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার। আর কি? এখানে একটা সোয়েলিং পাওয়া যাচ্ছে, একটা একটোপিক গোনাড পাওয়া যাচ্ছে। সেকেন্ডারি অ্যামেনোরিয়াতে যদি চলে আসি, তাহলে সেকেন্ডারি অ্যামেনোরিয়ার কজ আমরা যখন পড়বো, সে একই কথা একইভাবেই আমরা পড়বো যে কারো যদি মাসিক 6 মাস অ্যাবসেন্ট থাকে, তখন আমরা তাকে সেকেন্ডারি অ্যামেনোরিয়া বলতে পারি। তাহলে প্রথম যে আপনার কজ চলে আসবে, 1 নাম্বার কজ চলে আসবে ক্রোমোজোম। তাহলে যেহেতু তার এর আগে মাসিক হয়েছে, তার মানে সে ফিমেল, তার মানে এখন আমার 1 নাম্বার পয়েন্ট বাদ, অ্যাবনর্মাল ক্রোমোজোমাল প্যাটার্ন না। 2 নাম্বার পয়েন্ট ছিল আমার কি? আমার 2 নাম্বার পয়েন্ট হিসেবে আমি তখন বলেছিলাম আপনাদেরকে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসের কথা। তাহলে হাইপোথ্যালামিক ফ্যাক্টরের ভেতরে আমরা কি কি জিনিস পেতে পারি? হাইপোথ্যালামিক ফ্যাক্টরের ভেতরে আমরা পেতে পারি যে সে যদি কোনো সাইকোজেনিক শকে, স্ট্রেস, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, যেই জিনিসগুলো আমাদের হাইপার প্রোল্যাক্টিনিমিয়ার ক্ষেত্রে ছিল, একই জিনিস, স্ট্রেস, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, স্টেনিয়াস এক্সারসাইজ, এই কারণে তার সেকেন্ডারি অ্যামেনোরিয়া ডেভেলপ করতে পারে। কিছু ট্রমা, কিছু ইনফেকশন, কিছু টিউমার এই ক্ষেত্রে রেসপন্সিবল। টিউমারের ক্ষেত্রে ক্রেনিওফ্যারেঞ্জিওমা, মেনিনজিওমা হতে পারে। এরপরে চলে আসি হাইপোথ্যালামাসের ক্ষেত্রে পিটুইটারি। তাহলে পিটুইটারি কি? পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা হতে পারে, কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি, শিহান সিনড্রোম, এই জিনিসগুলো হতে পারে। চলে আসি পিটুইটারির পরে বলেছিলাম যে তার যে জেনিটাল ট্র্যাক্ট সেটা ঠিক আছে কিনা, তার মানে তার ইউট্রাসটার কি অবস্থা। দেখা গেল টিবি, একটু আগে বলেছিলাম টিবির রোগীদের কি হয়? স্ক্যান্টি মিনিস্ট্রেশন ফলোড বাই দেখা যায় অ্যামেনোরিয়া। তাহলে কোন অ্যামেনোরিয়া? সেকেন্ডারি অ্যামেনোরিয়া। এছাড়া কি হয়? তার আগে মিনিস্ট্রেশন হতো, যেমন সাইনেকিয়া, ইউটেরাইন সাইনেকিয়া, সে এমআর করেছে অথবা ডিএনসি করেছে, তারপরে আস্তে আস্তে মাসিক কমতে কমতে অ্যামেনোরিয়া হয়ে গেছে, তার মানে ইউটেরাইন সাইনেকিয়া। তাহলে টিবি এবং সাইনেকিয়া ইউটেরাইন ফ্যাক্টরের ক্ষেত্রে ইনফিনিটি স্টার। চলে আসি ওভারিয়ান। ওভারিয়ানের ক্ষেত্রে আমরা একটা সিমটম পড়েছিলাম যে সে এসে বলবে মিনিস্ট্রাল ইররেগুলারিটি, দ্যাট মিন্স অলিগোমেনোরিয়া। তাহলে পিসিওএস একটা ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার, প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলোর ইনফিনিটি স্টার, রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম ইনফিনিটি স্টার। বাকিগুলো আমরা একটু দেখে নিব। এরপরে চলে আসি আমি ইউট্রাসের পরে আমি যে কথাটা বলেছিলাম, আমার পরের পয়েন্ট কি ছিল? পরের পয়েন্ট আমাদের ছিল আনরেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম। তো এই ক্ষেত্রে এন্ডোমেট্রিয়ামের কি অবস্থা সেটা আমাদেরকে দেখতে হবে। তার পরবর্তী পয়েন্ট ছিল থাইরয়েড এবং অ্যাডেনাল। তাহলে এখানে হাইপোথাইরয়েডিজমের জন্য আমরা জানি আমরা সেকেন্ডারি অ্যামেনোরিয়া বা অলিগোমেনোরিয়া ডেভেলপ করতে পারে। অ্যাডেনালের ক্ষেত্রে অ্যাডেনাল টিউমার, কুশিং সিনড্রোমের ক্ষেত্রে ওভারঅল ম্যালনিউট্রিশন, টিবি,
নেফ্রাইটিস, ডায়াবেটিস, এই জিনিসগুলো রেসপন্সিবল। তাহলে কমন কজ অফ দ্য সেকেন্ডারি অ্যামেনোরিয়া কিভাবে মনে রাখবেন, এই বক্সে এক কথায় দেওয়া আছে ইনফিনিটি স্টার। আর কি হতে পারে, কেউ যদি পিল খায়, পিল খেলে তার অ্যামেনোরিয়া হবে, পোস্ট পিল অ্যামেনোরিয়া। এছাড়া কিছু স্পেসিফিক ড্রাগ যেমন অ্যান্টিহাইপারটেনসিভ সাইকোটিক ড্রাগ খেলেও অ্যামেনোরিয়া ডেভেলপ করতে পারে। এই বক্সটা ইনফিনিটি স্টার। ইউটেরাইন সাইনেকিয়া বা আশারম্যান সিনড্রোম অলরেডি এতক্ষণ আলোচনায় ডিসকাশন হয়ে গেছে যে দেখা গেল কেউ এমআরডিএনসি অথবা পিউরপেরাল কিউরেটেস করলো, দ্যাট মিনস ফলোইং পোস্ট অ্যাবর্টাল অথবা পিউরপেরাল কিউরেটেস, তখন দেখা যায় তার যে মিনিস্ট্রাল ইররেগুলারিটি অথবা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হয়, তখন দেখা যায় হাইপোমেনোরিয়া, অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া হয়ে যায়। তার পরবর্তীতে তখন আমরা যখন হিস্টোসালফিঙ্গোগ্রাম করি তখন আমরা দেখি একটা ওয়াল আরেকটা ওয়ালের সাথে লেগে আছে। তাহলে এই যে পিউরপেরাল কিউরেটেস বা পোস্ট অ্যাবর্টাল কিউরেটেসের পরে দুইটা যে তার সিমটম ডেভেলপ করলো অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া, তখনই আমার ডায়াগনোসিস কনফার্ম, দিস ইজ ইউটেরাইন সাইনেকিয়া। কনফার্ম করব কিভাবে, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে হিস্ট্রি করলে আমরা এই জিনিসটা বুঝে ফেলবো। ট্রিটমেন্ট কি করব, আইইডি দিয়ে রাখবো 3 মাসের জন্য। তাহলে আমার ভেতরে জায়গাটা ফাঁকা থাকার কথা ছিল, ফাঁকা না থাকে দেখেন এইরকম ভাবে যদি আটকে যায় তখন একটা ওয়াল আরেকটা ওয়ালের কাছাকাছি চলে আসে, যার নাম সাইনেকিয়া বা আশারম্যান সিনড্রোম। তাহলে এই যে দেখেন নরমালি থাকার কথা ছিলই, কিন্তু আছে কিভাবে, আছে এইভাবে। সবশেষ আলোচনা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং থেকে আপনাদের বেশি কিছু পড়তে হবে না। এখান থেকে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং থেকে যে জিনিসগুলো আমরা জাস্ট জানবো, নর্মাল মিনিস্ট্রাল ব্লাড যতটুকু থাকার কথা তা না থেকে আরো যদি বেশি হয়, তাহলে নর্মাল মিনিস্ট্রেশন 80 দিন হয়, 28 ডেজ হওয়ার কথা, প্রতি মাসে মাসে তার হবে 4 থেকে 5 দিন হবে। ব্লাড লস হওয়ার কথা ছিল অ্যাভারেজে 35 ml, আর যদি আমি একটা রেঞ্জে বলি 20 থেকে 80 ml। যদি এইটার এলোমেলো হয়ে যায় তাহলে আমি বলবো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। মনে রাখবো আমরা যে সূত্রটা দিয়ে, মনে রাখার জন্য রিসেন্টলি খুব ভালো একটা সূত্র চলে আসছে যার নাম পাম কয়েন ক্লাসিফিকেশন। তাহলে পাম কয়েন দিলেই অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংটা চলে আসে। আমরা এখন আর ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিংও বলতে চাই না, ডিইউবির বদলে এইবি শব্দটাই ম্যাডামরা এখন খুব ভালো বেশি প্রেফার করেন। তাহলে পাম কয়েন ক্লাসিফিকেশনে যদি চলে আসি, পি ফর পলিপ, এ ফর অ্যাডেনোমায়োসিস, এল ফর লিওমায়োমা, এম ফর ম্যালিগন্যান্সি অথবা হাইপারপ্লাসিয়া। কয়েনে যদি চলে আসি, কয়েনে কি আছে, সি ফর কোয়াগুলোপ্যাথি, ও ফর ওভুলেটরি ডিসফাংশন, ই ফর এন্ডোমেট্রিয়াল, আই ফর আয়াট্রোজেনিক, এন ফর নট ইয়েট আইডেন্টিফাইড বা নট ইয়েট ক্লাসিফাইড। তাহলে স্ট্রাকচারাল কি কি কজ এবং নন স্ট্রাকচারাল কি কি কজ আমরা দুইটাই ভাগ করে ফেলতে পারলাম। পাম ইজ রেসপন্সিবল ফর স্ট্রাকচারাল কজ অ্যান্ড কয়েন ইজ রেসপন্সিবল ফর নন স্ট্রাকচারাল কজ অফ এইউবি। জাস্ট দেখেন পড়া কত সহজ হয়ে গেল, তাই না? তাহলে আমরা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর কিছু সংজ্ঞা বলেছি। মেনোরেজিয়া কখন আমি বলছি, জাস্ট ডেফিনেশনগুলো জেনে নেবেন, কি কি কারণে হয় এইটুকু জেনে নেবেন। প্যাথোলজিটুকু আমরা এক কথায় বলে ফেলেছি যে কখন মেনোরেজিয়া হয়, তার মানে আমরা ফাইব্রয়েড ইউটেরাসে মেনোরেজিয়া হয় এটা সবাই জানি। সেই সাথে আমরা বলেছি অ্যাডেনোমায়োসিসের 1 নম্বর মেইন কমপ্লেন আমরা মেনোরেজিয়া। সেই সাথে পেশেন্টের কি ছিল, 40 বছরের বেশি, মাল্টিপ্যারা মেনোরেজিয়া অ্যাসোসিয়েটেড উইথ ডিসমেনোরিয়া। তাহলে অ্যাডেনোমায়োসিস শেষ। এন্ডোমেট্রিওসিস কি, রিপ্রোডাক্টিভ এজের একটা ফিমেল, নালিপ্যারা, ডিসমেনোরিয়া, সেই সাথে কি থাকতে পারে, ডিসপ্যারানিউরিয়া। তাহলে ডিসমেনোরিয়া যখন থাকলো তখন আপনার চলে আসলো এর সাথে মেনোরেজিয়া চলে আসতে পারে অ্যাসোসিয়েটেড ফিচার হিসেবে। মেইনলি এখানে ডিসমেনোরিয়া আপনার মেইন কনসার্ন। এছাড়া যদি টিও ওভারিয়ান মাস থাকে, টিবি থাকে, রেট্রোভার্টেড ইউটারাস থাকে, এরাও কিন্তু রেসপন্সিবল। তাহলে এক কথায় যদি আমি আসি, মেইন যে কয়েকটা জিনিস মনে রাখবেন, ফাইব্রয়েড, অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস এবং টিওমাস, এরা হচ্ছে মেইন কজ অফ দ্য মেনোরেজিয়া। জাস্ট এতটুকুই। এছাড়া ভল উইলব্রান্ড ডিজিজ অন্যান্য জিনিস থাকতে পারে, এই জিনিসগুলো আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না। পলিমেনোরিয়া কাকে বলে, জাস্ট ডেফিমেট্রোরেজিয়া কাকে বলে, মেট্রোরেজিয়া কাকে বলে, আমরা এইটুকুই পড়বো। কন্টাক্ট ডেফিনেশনগুলো, কন্টাক্ট ব্লিডিং এর একটা গুরুত্বপূর্ণ কাজ সিএ সার্ভিক্স, বাকিগুলা মোটামুটি না জানলেও হবে। তাহলে আপনারা জানবেন সিএ সার্ভিক্স এবং পলিপ ইন দ্য সার্ভিক্স, দিস আর দ্য রেসপন্সিবল ফর কন্টাক্ট ব্লিডিং। অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং কখন কখন হতে পারে, এইটা একটা স্টার চিহ্ন দেন। ফাইব্রয়েড যদি থাকে, সাবমিউকাস ইউটেরাইন পলিপ যদি থাকে, সিএ সার্ভিক্স যদি থাকে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা যদি থাকে। ইন্টারমিনিস্ট্রাল ব্লিডিং কখন হতে পারে, একটা স্টার চিহ্ন দেন, আমরা একটু দেখাচ্ছি। কমন কজ অফ দ্য অলিগোমেনোরিয়া এতক্ষণে অলরেডি আলোচনা হয়ে গিয়েছে, সেই জিনিসগুলাই জাস্ট এখানে দেয়া আছে, একটা সাইকেল দেয়া আছে। এই বক্সগুলো একটু এক নজরে দুইটা স্টার চিহ্ন দিয়ে ফেলেন, দেখে ফেলবেন।
ফাইব্রয়েড ইউটারাস নিয়ে কথা বলি। ফাইব্রয়েড ইউটারাস কি জিনিস? ফাইব্রয়েড ইউটারাস হচ্ছে একটা টিউমার। কোথায় আছে? ইউটারাসের ভেতরে আছে। তাহলে ফাইব্রয়েড ইউটারাসের আরেক নাম হচ্ছে লিওমায়োমা। তাহলে লিওমায়োমা জিনিসটা কি জিনিস? লিও মানে মাসল। তাহলে মাসেলে যে টিউমারটা হচ্ছে তার নামই আমি বলছি লিওমায়োমা অথবা ফাইব্রয়েড ইউটারাস। এখানে যে ঘটনাটা ঘটে, স্মুথ মাসল এবং ফাইব্রাস কানেকটিভ টিস্যু দুইটা একসাথে হয়ে যে টিউমারটা তৈরি করে তারই আরেক নাম লিওমায়োমা, মায়োমা অথবা ফাইব্রোমায়োমা। ফাইব্রো শব্দটা আসছে ফাইব্রাস টিস্যু থেকে, লিও শব্দটা এসেছে স্মুথ মাসল থেকে। তাহলে একই জিনিস আমরা একটা নামই তিনটা জেনে ফেললাম। তাহলে ফাইব্রয়েডটা কেমন হতে পারে আমরা যদি একটু এক নজরে দেখি, দেখেন সাবসেরোসাল, দিস ইজ সেরোসা। যদি সেরোসার নিচেই থাকলে সাবসেরোসাল, মিউকাসের নিচে থাকলে সাবমিউকোসাল। এছাড়া কি হতে পারে? যদি মায়োমেট্রিয়ামের ভেতরে থাকে তাহলে ইন্টামিউরাল, যদি ক্যাভিটির ভেতরে থাকে এইভাবে তাহলে পেডাঙ্কুলেটেড সাবমিউকোসাল হতে পারে, যদি বাইরের দিকে থাকে তাহলে পেডাঙ্কুলেটেড সাবসেরোসাল। তাহলে আমরা অন্তত কিছু না জানলেও তিনটা জানবো, সাবসেরোসাল, সাবমিউকোসাল আর ইন্টামিউরাল। ফাইব্রয়েডগুলা এই ধরনের এই সাইটে হতে পারে। রিস্ক ফ্যাক্টরগুলো দাগ দেন, রিস্ক ফ্যাক্টরগুলো একদমই পড়া সহজ, একটু জাস্ট দেখবেন কোথায় কোথায় হয়। তাহলে বডিতে হতে পারে, সার্ভিক্সে হতে পারে এবং ইন্টামিউরাল আমরা পিকচারটা দেখলাম। সাবসেরোসাল, সাবমিউকোসাল ভিতরে কিচ্ছু পড়তে হবে না, জাস্ট শুধু একবার রিডিং দিবেন। তাহলে এই সাইডটা দত্তবের একটা ছবি, আমি আরেকটা ছবি আপনাদেরকে এই কারণে দেখালাম জিনিসটা যেন ক্লিয়ার হয়ে যায়। দেখেন অলরেডি এই আলোচনাটা চলে আসছে, কোথায় কোথায় পেয়েছেন ইন্টামিউরাল, সাবসেরোসাল, সাবমিউকোসাল। তাহলে এই জিনিসটা আমরা দেখে ফেললাম। তাহলে এই ছিল মোটামুটি সিমটম নিয়ে কি আসবে। পেশেন্ট এসে বলবে তার অনেক বেশি ব্লিডিং যায়, তাহলে এটা তার মেনোরেজিয়া ফাইব্রয়েড ইউটারাসের ক্ষেত্রে একটা মেইন কমপ্লেইন। তাহলে এতটুকুই আপনাদের জন্য আলোচনা, এছাড়া আর কিছু করতে হবে না তেমন। সিনারিও বেসড আকারে আসুক, যেভাবেই আসুক, আশা করছি আপনারা অ্যান্সার দিতে পারবেন। তাহলে ক্লিনিক্যাল ফিজিওলজি অ্যান্ড প্যাথোলজি 1 এটা ছিল আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সিমটম অ্যানালাইসিস করে কিভাবে পড়া যায়, কোন কোন জায়গাগুলো পড়তে হবে, সেই জিনিসগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আপনাদের কাজ এখন বাসায় বসে শীটটা রিডিং দেওয়া এবং এই যে কথাগুলো বললাম যে 2-4টা পিকচার আমি অ্যাড করেছি আপনাদের কনসেপশনটা ক্লিয়ার করার জন্য। প্রয়োজন হলে আবারও বলছি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাতে কনসেপশনটা ক্লিয়ার হবে। এবং এই জিনিসগুলো যদি আপনারা পড়েন, আশা করছি যেভাবে আসুক কোশ্চেন আপনি আনসার দিয়ে আসতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। তো সবার প্রতি এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।